আমি ক্লাসটাকে একটু এগিয়ে নেব। ফলত আমি আমার তরফ থেকে আগে একটু বলে নিই, তারপর আপনাদের যা প্রশ্ন থাকবে সেই সংক্রান্ত আপনারা ক্লাস চলাকালীন চ্যাটে সেটা জানাতে জানাতে যাবেন এবং তারপর আপনাদের থেকেও সরাসরি নিয়ে নেওয়া হবে। আমাদের সমিল প্রবহমান এবং অমিল প্রবহমান মহাপয়ার পর্যন্ত এসে আলোচনাটি থেমেছিল এবং তারপর মুক্তক থেকে সনেট পর্যন্ত ছন্দরূপের আলোচনাটি বাকি আছে, সেটাই আমরা যাব। তার আগে আমি বলেছিলাম ছন্দনীতির ক্ষেত্রে দুটি বিষয় আমাদের সবশেষে করার থাকবে। ছন্দ চর্চার ইতিহাস সেটা আমরা পরের দিন তাতে প্রবেশ করব, কিন্তু সেইটাকে বাদ দিয়ে আমাদের যেটা ছন্দনীতির ক্ষেত্রে দুটি জিনিস বাকি আছে, একটি হচ্ছে মিশ্রবৃত্ত রীতির শোষণ ক্ষমতা। বিভিন্ন সময়ে নিজের পরীক্ষায় আমরা দেখেছি সেই বিষয়ে প্রশ্ন দেওয়া হয়েছে। এবং দ্বিতীয়টি হচ্ছে প্রত্ন কলাবৃত্ত রীতি। এই দুটো আমরা আগে রীতি কেন্দ্রিক দুটি বিষয়কে আলোচনা করে তারপর ছন্দরূপের মুক্তক, গদ্য ছন্দ এবং সনেটের আলোচনায় প্রবেশ করব। প্রমাণ। প্রথম কথা হচ্ছে যে মিশ্রবৃত্ত রীতির শোষণ ক্ষমতা নিয়ে আমাদের একটা মিসকনসেপশন আছে যে শোষণ ক্ষমতা বলতে এক্স্যাক্টলি কি বোঝানো হয়। এই বিষয়টাকে কেন্দ্র করে আমাদের একটা কনফিউশন আছে। কনফিউশন থাকার আদপে কোনো কথা নয়, বিষয়টি খুবই সহজ সরল একটি ব্যাপার। সেটিকে আমরা খুব প্রাথমিকভাবে বোঝার চেষ্টা করব। একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে মিশ্রবৃত্ত বাকি দুই প্রকার ছন্দ রীতি অপেক্ষা কিন্তু বেশ খানিকটা আলাদা। তার নামকরণের মধ্যে এই মিশ্র শব্দটি কিন্তু তার দিকে ইন্ডিকেট করে যে এই আলাদা ব্যাপারটি কোথায়। আলাদা ব্যাপারটি মূলত তার রুদ্ধ দলের চরিত্র, তাই না? আমরা দেখেছি কলাবৃত্ত রীতিতে রুদ্ধ দল সবসময় দুই, দলবৃত্ত রীতিতে রুদ্ধ দল সবসময় এক। খুব টিপিক্যাল বাইনারি আমরা যদি তৈরি করি তাহলে এদের মধ্যে কোন রকম বৈচিত্র্য নেই রুদ্ধ দল বা মুক্ত দলের দিক থেকে। মুক্ত দল তো নিয়ে আমাদের কোনো সমস্যাই নেই, বেসিক্যালি মিশ্রবৃত্ততেও থাকবে না। কিন্তু মিশ্রবৃত্তের পর্যায়ে যখন আমরা ছন্দ স্ক্যানে প্রবেশ করব, দুরকম দিক থেকেই একটা প্রাচীন পয়ের রীতি অনুযায়ী যখন আমরা মিশ্রবৃত্ত স্ক্যান করছি তখন ৮/৬ পাঠ করতে গিয়ে থামছি। আমি বলেছিলাম সেটা লঘুজ্যোতি লোক দিয়ে ৪/৪ ভেঙে নেওয়ার জায়গায় আমরা অলরেডি চলে গেছি। এবং যেটা আধুনিক মিশ্রবৃত্তের কবিতা তা তো আমরা দেখতে পাচ্ছি ৪/৪ পাঠ করা হচ্ছে এবং ৪/৪ ভাঙা হচ্ছে। কিন্তু এই প্রবণতাকে বাদ দিয়েও রুদ্ধ দলের একটা মজার ব্যাপার আমরা মিশ্রবৃত্ততে এতদিনে বুঝে গেছি। সেটা কি যে রুদ্ধ দল কখনো এক কখনো দুই, এটা আর অন্য কোনো ছন্দ রীতিতে ঘটছে না। রুদ্ধ দল মিশ্রবৃত্ত রীতিতে কখনো এক হচ্ছে কখনো দুই হচ্ছে। কখন এক হচ্ছে শব্দের আগে আর মাঝে থাকলে, আর কখন দুই হচ্ছে শব্দের শেষে এবং আলাদা শব্দ হিসেবে থাকে, ইন্ডিভিজুয়াল শব্দ হিসেবে থাকে, তাই না? ফলত আমরা এই দুটো জায়গা অলরেডি দেখে নিয়েছি। কিন্তু এখান থেকেই একটা নতুন চারিত্র লক্ষণ মিশ্রবৃত্তকে কেন্দ্র করে আমরা দেখতে দেখতে যেতে পাবো। সেটা হচ্ছে শোষণ ক্ষমতা। শোষণ ক্ষমতাটার মানে কি? শোষণ ক্ষমতার মানে বেসিক্যালি কিছুই নয়। শোষণ ক্ষমতার ব্যাপারটি দাঁড়িয়েই আছে যে বিষয়টির উপর, তা হচ্ছে অনেক বেশি রুদ্ধ দলকে জায়গা করে দেওয়ার প্রবণতা। এখন প্রশ্ন হচ্ছে অনেক বেশি রুদ্ধ দলকে জায়গা করে দিলে কোন ধরনের পরিস্থিতি তৈরি হবে? খেয়াল করে দেখুন, আমাদের যে ধরনের কাব্য কবিতার ইতিহাস সম্পর্কে আমরা ওয়াকিবহাল, সব রকমের কবিতাই আমরা বাংলায় পেয়েছি। লঘু চালের কবিতা পেয়েছি, হালকা লঘু চালের কবিতা পেয়েছি, খানিকটা সিরিয়াস কবিতা পেয়েছি, আবার প্রচন্ড সিরিয়াস কবিতা পেয়েছি। প্রচন্ড সিরিয়াস বললে আমাদের সাধারণভাবে মাথার মধ্যে যে আর্কেটাইপটা ঘোরে সেটা হচ্ছে মহাকাব্য, তাই না? এবং খেয়াল করে দেখুন আরেকটি প্রবণতা আমরা এই বাংলা কবিতার ইতিহাসের সাথে সাথে বুঝতে গেছি, সেটা হচ্ছে গাম্ভীর্যপূর্ণ যে সমস্ত কবিতা, সোজা কথায় যে কবিতাগুলোর গ্র্যান্ডার, যে কবিতাগুলোর অ্যাম্বিয়েন্স অনেক বেশি গভীরতা দাবি করে, গাম্ভীর্য দাবি করে। গভীরতার থেকেও যে শব্দটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট সেটা হচ্ছে গাম্ভীর্য, যেটি বেসিক্যালি গাম্ভীর্য দাবি করে। সেই ধরনের কবিতা কিন্তু মিশ্রবৃত্ততে বেশি লেখা হয়। এরকমটা ভাবার কারণ নেই যে মিশ্রবৃত্ততে লঘু চালের কবিতা লেখা হচ্ছে না, হচ্ছে। এখন কবিরা সবকিছুতেই সবকিছু লিখছে, কিন্তু সাধারণভাবে টিপিক্যাল বাংলা কবিতার যে আর্কেটাইপ আমাদের মনে তৈরি হয়ে আছে 19 শতকের বাংলা গীতি কবিতা থেকে 20 শতকের বাংলা আধুনিকতা পর্যায়ে যখন আমরা প্রবেশ করলাম এবং তারপর পোস্ট মডার্নিজম
মডার্ন যে সময়, পোস্ট মডার্ন যে উত্তর আধুনিক সময়ে আমরা প্রবেশ করে কবিতা চর্চা করতে করতে গেছি, সেখানেও আমরা দেখতে পেয়েছি সাধারণত সাধারণত কোট আন কোট মিশ্রবৃত্ত রীতিতেই এই ধরনের গাম্ভীর্যপূর্ণ কবিতা লেখার চল বেশি। আর এই গাম্ভীর্যপূর্ণ বিষয়টিকে চারিয়ে দেওয়ার প্রবণতাটিকে তৈরি করতে পারে রুদ্ধদল। যত বেশি যুক্তাক্ষর, যত বেশি আশ্রিত ধ্বনি, যত বেশি পূর্ববর্তী স্বরান্ত উচ্চারণকে বাধা দেওয়ার প্রবণতা, তত তার ধ্বনি মাধুর্য, ধ্বনি গাম্ভীর্য। এটা তো আমরা এখন প্রায় প্রত্যেকেই বুঝতে পারি, তাই না? যে কবিতা লেখার সময় মিশ্রবৃত্ত রীতিতে যখন রুদ্ধদলের বারংবার ব্যবহার আমরা করি, তার মূল কারণটা কি? এই যুক্তাক্ষরগুলোর ব্যবহার আমরা করি, তার মূল কারণটা কি? আমি যে গভীরতা গাম্ভীর্যকে ধরতে চাইছি তা যেন ওই ধ্বনি প্রবাহর মধ্যেও বজায় থাকে। আমি যখন পাঠ করছি সম্মুখ সমরে পড়ি বীর চূড়ামণি বীর বাহু চলি যাবে গেলা জমপুরে, এই সাউন্ড টিম্বারের মধ্যেও রুদ্ধ দলের এহেন ব্যবহার কোথাও গিয়ে তার ধ্বনি গাম্ভীর্যটাকেও মাথায় রাখতে সাহায্য করছে পাঠক। ফলত রুদ্ধ দলকে যত বেশি তুমি জায়গা করে দিতে পারবে, তত বেশি তোমার কবিতার যে গাম্ভীর্য, যেটা তুমি এক্সপেক্ট করছো একজন পাঠকের থেকে, তা তত ফুলে ফেপে উঠবে, তা তত পরিণতির দিকে যাবে, তা তত পাঠক হৃদয়ে সঞ্চারিত হবে। ফলত আমরা দেখতে পাই রুদ্ধ দলের ব্যবহার যত বেশি তুমি করতে পারবে, এই স্বাধীনতাটা তুমি বাই ডিফল্ট পেতে পেতে যাবে। মুশকিল হচ্ছে আমরা চাইলেই রুদ্ধ দল বেশি বাড়াতে পারি না, মাত্রা সংখ্যা বেড়ে যাবে। কলাবৃত্ততে তো আমরা লিমিটেড পিরিয়ড, কারণ প্রত্যেকটা রুদ্ধ দলের মাত্রা সংখ্যা 2 তৈরি করে দেওয়াই আছে। আমি যদি আরো একটা এক্সট্রা রুদ্ধ দলকে ঢুকিয়ে দিই, তাহলে তো পর্বের সাম্যতা নষ্ট হয়ে যাবে, আমি তো বজায় রাখতে পারবো না। দলবৃত্তর ক্ষেত্রেও একই কথা। একমাত্র মজার ঘটনা ঘটছে আমরা দেখতে পারবো মিশ্রবৃত্ত রীতিতে। এবং মিশ্রবৃত্ত রীতিতে যেহেতু মুক্ত দল নিয়ে আমাদের কোনো চাপ নেই, রুদ্ধ দল কখনো একমাত্রা কখনো দুমাত্রা আমরা দেখতে পাই যে শব্দের মধ্যে রুদ্ধ দলকে আমরা অনায়াসে জায়গা করে দিতে পারছি গোটা পদ বা গোটা চরণ বা গোটা পংক্তি বা গোটা ছত্রের টোটাল মাত্রা সংখ্যাকে অ্যাজ ইট ইজ রেখে। শোষণ ক্ষমতা বলতে তাহলে বেসিক্যালি কি বুঝবো? ভার গ্রহণ ক্ষমতা। ইন্দ্রাণী, তুমি একদমই ঠিক বলেছো, ছন্দের ভার গ্রহণ, হর গ্রহণ বা ভার গ্রহণ যাই বলি না কেন, একটা ওজন। রুদ্ধদল এই ওজনটা নিজের কাঁধে তুলে নিতে ভালোবাসে। রুদ্ধের এই মজাটি তার দলের মধ্যে বাই ডিফল্ট তৈরি করে দেওয়া আছে। প্রথম থেকেই কি আমরা এই বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল ছিলাম? তা নয়। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যেতে যেতে, কবিতা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে করতে, ছন্দ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে করতে আজকে এই জায়গায় এসে আমরা উপনীত হয়েছি। কিন্তু এই মিশ্রবৃত্ত রীতিতে আমরা চাইলেই টোটাল মাত্রা সংখ্যা এক রেখে গোটা লাইন, গোটা ছত্র, গোটা পংক্তির টোটাল মাত্রা সংখ্যার কোন রকম হেরফের না করে ভার গ্রহণের ক্ষমতা, ধ্বনি প্রবাহের গাম্ভীর্যকে আরো বাড়িয়ে দেওয়ার লক্ষ্যে আমরা অনায়াসে অনেক বেশি রুদ্ধ দলকে প্রবিষ্ট করিয়ে দিতে পারি। একটু পরে আমি উদাহরণ দেব। এই উদাহরণটি সবচেয়ে ভালো দিয়েছেন রবীন্দ্রনাথ। আমি বলেছিলাম না, রবীন্দ্রনাথ শুধু কবিতা লিখে যাননি, কবিতাকে নিয়ে রীতিমতো এক্সপেরিমেন্ট করেছেন এই বাইরের ছন্দ রূপগুলো এবং অবশ্যই ছন্দ রীতিগুলোকে নিয়ে। তিনি একটা খুব সুন্দর উদাহরণ আমাদের দেবেন এই প্রবণতাকে বোঝানোর জন্য। তাহলে প্রবণতাটা কি? মিশ্রবৃত্ত রীতিতে যেহেতু রুদ্ধ দলের মিশ্র চরিত্র দেখতে পাচ্ছি, শব্দের মাঝে আর প্রথমে সেগুলো একমাত্রা করে পাচ্ছে, আমরা চাইলে আরো ধ্বনি গাম্ভীর্যকে বাড়িয়ে দেওয়ার লক্ষ্যে টোটাল মাত্রা সংখ্যা অ্যাজ ইট ইজ রেখে বেশি বেশি রুদ্ধ দলকে জায়গা করে দিতে পারি। এটাই শোষণ ক্ষমতা। শোষণ ক্ষমতা তাহলে কি? আমি বেশি রুদ্ধ দলকে ঢুকিয়ে দিচ্ছি। রবীন্দ্রনাথই প্রথম শোষণ শক্তি, শোষণ ক্ষমতা এই নামটি সচেতনভাবে ব্যবহার করেছেন, তার আগে কেউ করেননি। তারপরে প্রবোধচন্দ্র এবং অন্যান্য ছান্দসিকেরা সেই লব্জটিকে ব্যবহার করে প্রায় এটিকে একটা পরিভাষার রূপ দিয়েছে, আমরা দেখতে পাই। কেমন ইন্দ্রাণী? ফলত শোষণ ক্ষমতা বেসিক্যালি কি? বেশি পরিমাণে রুদ্ধ দলকে জায়গা করে দেওয়ার প্রবণতার নাম। খুব সিম্পল ভাবে বোঝো। শোষণ ক্ষমতা বললেই আমাদের মাথার মধ্যে কত রকমের সব জিনিসপত্র না জানি চলে আসে।
ভুল পড়ার জন্য। শোষণ ক্ষমতা মানে বেশি পরিমাণে রুদ্ধ দলকে জায়গা করে দেওয়া এবং টোটাল মাত্রা সংখ্যাকে পরিবর্তিত না। এই দুটো মানদণ্ড খালি মাথায় রাখো। আমরা এটা দলবৃত্ততেও পারবো না, কলাবৃত্ততেও পারবো না, কারণ দুটোতেই, দলবৃত্ত এবং কলাবৃত্ত দুটোতেই রুদ্ধ দলের মাত্রা সংখ্যা সমান। একটাতে প্রত্যেকটা ক্ষেত্রেই এক মাত্রা, কলাবৃত্ততে প্রত্যেকটা ক্ষেত্রেই দুমাত্রা, একমাত্র ব্যতিক্রমে মিশ্রবৃত্ত। সেই জন্যই তো নাম মিশ্রবৃত্ত। রুদ্ধ দলের এই মিশ্র চরিত্রের জন্যই তো এই বৈজ্ঞানিক নামকরণটি করেন পরবর্তীকালে প্রবোধচন্দ্র। অক্ষরবৃত্ত বলছি না, আরো যে সমস্ত নাম, আমাদের সব নাম জানতে হবে, ছন্দের নামান্তর জানতে হবে, কে কোন নামকরণটি করেছেন, কিন্তু একেবারে বৈজ্ঞানিকভাবে সুগঠিত যে নামটি আমাদের কাছে এসে পৌঁছেছে সেটা হলো মিশ্রবৃত্ত, এই রুদ্ধ দলের মিশ্র চরিত্র। রবীন্দ্রনাথ কি উদাহরণ দিয়েছিলেন শোষণ ক্ষমতা বোঝানোর জন্য? আমার সাথে সাথে তোমরা একটু লিখবে খুব অদ্ভুত সুন্দরভাবে। মানে রবীন্দ্রনাথ একই সঙ্গে ছান্দসিক, আবার একই সঙ্গে সেই ছন্দ তত্ত্বকে মাথায় রেখে নিজের যাপনে, নিজের কবিতা যাপনে তাকে ইমপ্লিমেন্ট করছেন। ভাবা যায় না, খুব কঠিন কাজ। বাকি যাদের নাম আমরা নিচ্ছি, প্রবোধচন্দ্র, অমূল্যধন, ছান্দসিক যারা কোট আনকোট কেবলই ছান্দসিক, তারা তো কেবল ছন্দ তত্ত্বটা নিয়ে আলোচনা করেছেন। রবীন্দ্রনাথ তত্ত্ব আলোচনা করেছেন তার নিজের মতো করে, আবার তাকে ইমপ্লিমেন্টেশনের জায়গাতেও নিয়ে গেছেন। ভয়ানক একটা অদ্ভুত মানুষ ছিলেন। প্রথম এই শোষণ ক্ষমতাকে সচেতন ভাবে বোঝানোর জন্য রবীন্দ্রনাথ একটা 14 মাত্রা, টোটাল 14 মাত্রা একটা পংক্তি বলছেন। এবং পংক্তিটা আগে লেখো আমার সাথে সাথে। পাষাণ মিলায়ে যায় গায়ের বাতাসে। পাষাণ মিলায়ে যায় গায়ের বাতাসে। এই লাইনটি সবাই একটু লেখো, পাষাণ মিলায়ে যায় গায়ের বাতাসে। কোনো ছন্দ স্ক্যান করতে হবে না। মিশ্রবৃত্ত রীতিতে, মিশ্রবৃত্ত রীতিতে দল বিভাজন করে তার মাত্রাগুলো বসিয়ে দেখো টোটাল মাত্রা কত হচ্ছে। মিশ্রবৃত্ত রীতিতে দল বিভাজন করে, প্রথম স্টেপ, মিশ্রবৃত্ত রীতিতে দল বিভাজন করে টোটাল এই পংক্তিটির মাত্রা সংখ্যা কত হচ্ছে করা যাক। পাষাণ মিলায়ে যায় গায়ের বাতাসে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 হচ্ছে। সকলের 14 হচ্ছে, ভেরি গুড। সকলের 14 হচ্ছে, 8 6 করার দরকার নেই, আমরা টোটাল মাত্রা সংখ্যাটা দেখছি। ভেরি গুড, সকলের 14 হচ্ছে। তাহলে এই 14টা কনস্ট্যান্ট থাকবে। এই 14টাকে আমি চেঞ্জ করতে পারবো না, এই টোটাল মাত্রা সংখ্যাকে আমি চেঞ্জ করতে পারবো না, এটা কনস্ট্যান্ট থাকবে, রাইট? এইবার দ্বিতীয় স্টেপ, এই লাইনটিতে এই পংক্তিটিতে টোটাল রুদ্ধ দলের সংখ্যা কত? এই লাইন বা পংক্তিতে টোটাল রুদ্ধ দলের সংখ্যা কত? আমরা দেখতে পাচ্ছি 1 2 3 রুদ্ধ দল টোটাল 3। ভেরি গুড, প্রত্যেকে ঠিক। এইবার এই লাইনটির মূল কাঠামো বজায় রেখে কয়েকটা শব্দ রুদ্ধ দল দিয়ে তৈরি করবেন রবীন্দ্রনাথ। দ্বিতীয় লাইনটি আমার সাথে লেখো। আগেরটি কি ছিল? পাষাণ মিলায়ে যায় গায়ের বাতাসে। এখন লেখো পাষাণ মূর্ছিয়া যায় গায়ের বাতাসে। এখন লেখো পাষাণ মূর্ছিয়া যায় গায়ের বাতাসে। পাষাণ মূর্ছিয়া যায় গায়ের বাতাসে। একই রকম ভাবে প্রথম স্টেপ করো, মিশ্রবৃত্ত রীতিতে দল বিভাজন করে আমাকে বলো টোটাল মাত্রা সংখ্যা কত থাকছে। পাষাণ মূর্ছিয়া যায় গায়ের বাতাসে।
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 স্টিল 14, স্টিল 14। এখন মিলায়টাকে করে দিয়েছেন মূর্ছিয়া। মিলায়ের মধ্যে যে ধ্বনির গাম্ভীর্যপূর্ণ অবস্থান, এটাই আরো বেশি। কেন বেশি? এখানে আগে তিনটেই মুক্ত দল ছিল, এখন একটা এক্সট্রা রুদ্ধ দল। তাহলে এই লাইনটিতে টোটাল রুদ্ধ দলের সংখ্যা কত? এই লাইনটিতে এখন টোটাল রুদ্ধ দলের সংখ্যা হলো 4, আগের 3 প্লাস এই 1, রুদ্ধ দল একটা বেড়ে গেল, টোটাল মাত্রা সংখ্যা অ্যাজ ইট ইজ থাকলো। রুদ্ধ দল 3টে ছিল আগে, এখন হলো 4, রুদ্ধ দলের সংখ্যা বৃদ্ধি হলো, কিন্তু আমাদের টোটাল মাত্রা সংখ্যা চেঞ্জ হলো না। এখানেই থেমে থাকলো না, রবীন্দ্রনাথ আরো একটা শব্দকে বদলে দিলেন। এখন লেখো পাষাণ মূর্ছিয়া যায় অঙ্গের বাতাসে। এখন লেখো পাষাণ মূর্ছিয়া যায় অঙ্গের বাতাসে। পাষাণ মূর্ছিয়া যায় অঙ্গের বাতাসে। প্রথম স্টেপ, দল বিভাজন করো। মিশ্রবৃত্ত রীতিতে কত মাত্রার টোটাল হচ্ছে? পাষাণ মূর্ছিয়া যায় অঙ্গের বাতাসে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 স্টিল 14, স্টিল 14। কিন্তু রুদ্ধ দলের সংখ্যা কত? 5। গায়ের হয়ে গেছে এখন অঙ্গের, এক্সট্রা আরো একটা রুদ্ধ দল বেড়ে গেছে, টোটাল মাত্রা সংখ্যা কিন্তু বাড়লো না। রুদ্ধ দল ক্রমশ বেড়ে চলেছে, রুদ্ধ দল ক্রমশ বেড়ে চলেছে। আরো মাঝখানে অনেকগুলো লাইন স্টেপ তিনি তৈরি করবেন। আমি একদম শেষ লাইনটিতে চলে যাচ্ছি, আমি একদম শেষ লাইনটিতে চলে যাচ্ছি। প্রতিমা বর্মন বলছো শোনা যাচ্ছে না, বাকিরা শুনতে পাচ্ছ? প্রতিমা বর্মন বলছো শোনা যাচ্ছে না, বাকিরা আমার আওয়াজ শুনতে পাচ্ছ? ঠিক আছে, প্রতিমা বর্মনকে অনুরোধ করব তোমার মাইক্রোফোনটি একটু দেখে নেওয়ার জন্য, তোমার সাউন্ডে কোথাও প্রবলেম হচ্ছে, একটু দেখে নাও। বাকিরা শুনতে পাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই লাইনটি এখন 3 নম্বর স্টেপে এসে মাত্রা সংখ্যা অ্যাজ ইট ইজ 14 থাকছে, কিন্তু রুদ্ধ দল বেড়ে হয়ে যাচ্ছে 5। আরো অনেকগুলো স্টেপ যাবেন, সবকটা আমি মধ্যে যাচ্ছি না। সর্বশেষ যে স্টেপটা তিনি লিখবেন এই লাইনকে কেন্দ্র করে, এবার তোমরা লেখো সঙ্গীত তরঙ্গ রঙ্গ অঙ্গের উচ্ছ্বাসে। সঙ্গীত তরঙ্গ রঙ্গ অঙ্গের উচ্ছ্বাসে। আমি একটু মুছে দিচ্ছি, সঙ্গীত তরঙ্গ রঙ্গ অঙ্গের উচ্ছ্বাসে। এই লাইনটি লেখো এবার, সঙ্গীত তরঙ্গ রঙ্গ অঙ্গের উচ্ছ্বাসে। একই রকম ভাবে টোটাল মাত্রা কত থাকছে? সঙ্গীত তরঙ্গ রঙ্গ অঙ্গের উচ্ছ্বাসে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 স্টিল 14। কিন্তু রুদ্ধ দল কটা বাবা? রুদ্ধ দলের সংখ্যা কত? 7। ভেরি গুড, স্টিল 14 টোটাল মাত্রা সংখ্যা, কিন্তু রুদ্ধ দল দেখো হয়ে গেছে 7। এবার প্রথম লাইনটির সাথে একদম শেষ লাইনটা ট্যালি করো। পাষাণ মিলায় যায় গায়ের বাতাসে, এর যা গ্র্যান্ডার, সঙ্গীত তরঙ্গ রঙ্গ অঙ্গের উচ্ছ্বাসে, এর গ্র্যান্ডার ডেফিনেটলি অনেক গুণ বেশি। কেন বেড়ে গেছে? আগেরটিতে রুদ্ধ দল মাত্র 3, এখন 4টি এক্সট্রা রুদ্ধ দলের জায়গা আমি করে দিতে পেরেছি, হয়ে গেছে 7। তাই ধ্বনি প্রবাহ রীতি তার গাম্ভীর্য আরো বাড়িয়ে দিয়েছে, কিন্তু টোটাল মাত্রার কোনো পরিবর্তন করেনি। এটাই যদি দলবৃত্ততে হতো, এটাই যদি কলাবৃত্ততে হতো, এইটাকে আমি ধরে রাখতে পারতাম না। কেবলমাত্র মিশ্রবৃত্ত রীতিতেই একমাত্র, যেহেতু রুদ্ধ দল দেখো যে যে জায়গাগুলোতে
রুদ্ধদল বাড়ানো হয়েছে হয় শব্দের মাঝে, না হলে শব্দের আগে। শব্দের মাঝে আর শব্দের আগে হলে সেটা একমাত্রাই থাকে, এটাই মিশ্র বৃত্তর মিশ্র চরিত্র। তার মানে কি, বাই ডিফল্ট আমি ঘুরিয়ে এটা বলতে পারি, রুদ্ধদলকে আমি বেশি পরিমাণে জায়গা করে দিচ্ছি ঠিকই, কিন্তু তা শোষণ করে নিয়ে, বেশি পরিমাণ রুদ্ধদলকে ধারণ করে নিয়ে, শোষণ কথাটার এক্সাক্ট মিনিং কি, ধারণ করে, আরো বেশি পরিমাণে ধারণ করে নিয়ে রুদ্ধদলের জায়গা করে দিতে পারছে একমাত্র এই মিশ্র বৃত্ত রীতি, এটাই তার শোষণ ক্ষমতা। তোমার মূল জায়গাটি, তোমার মূল আয়োজনটি, মূল মাত্রা সংখ্যাটি এক অ্যাজ ইট ইজ, কোথাও চেঞ্জ হচ্ছে না, কিন্তু রুদ্ধদল ক্রমশ তুমি বাড়িয়ে দিচ্ছ। এইটা ভাই মিশ্রবৃত্ত রীতিতে হয়, এই মজাটা ভাই মিশ্রবৃত্ত রীতিতে হয়, এটা আর বাকি দুটো রীতিতে হয় না। এটাই এর শোষণ ক্ষমতা। পরীক্ষায় কিরকম প্রশ্ন দিতে পারে, তোমাকে কতগুলো লাইন দিয়ে দিতে পারে, ধরা যাক প্রত্যেকটা লাইনেরই কাঠামো, প্রত্যেকটা দুরকম প্রশ্ন হতে পারে। প্রথম প্রশ্নের ক্ষেত্রে যে 4টি লাইন দিল, প্রত্যেকটার 4টে লাইনেরই মাত্রা সংখ্যা 1, প্রত্যেকটাই ধরে নিলাম 12 করে আছে, কিন্তু কোন একটি লাইনে রুদ্ধদলের সংখ্যা সবচেয়ে বেশি। তোমাকে প্রশ্ন দেওয়া হবে নিম্নলিখিত লাইনগুলোর মধ্যে শোষণ শক্তি কোথায়, কোন লাইনটিতে সবচেয়ে বেশি দেখানো যায়, যে লাইনটিতে রুদ্ধদলের সংখ্যা বেশি সেটাই তোমার আনসার। আরেক রকম কিরকম প্রশ্ন হতে পারে, আরেক রকম ফ্লেক্সিবিলিটি, শোষণ ক্ষমতা এক ধরনের নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি, এবং এটা রবীন্দ্রনাথ প্রথম সচেতনভাবে কবিতার মধ্য দিয়ে এই শোষণ ক্ষমতার প্রবণতাটি, তার আগে যে একেবারে কেউ ধরেনি তা নয়, কিন্তু সচেতন, আমি বারবার এই শব্দটা ব্যবহার করছি, প্রথম সচেতনভাবে রবীন্দ্রনাথ যা এর ইমপ্লিমেন্টেশনটি যেভাবে করে দেখালো, এর ব্যবচ্ছেদটি যেভাবে করে দেখালো, এর ময়না তদন্তটি যেভাবে করে দেখালো, তার আগে এতটা বিস্তারিতভাবে কেউ করেনি। পরবর্তীকালে প্রবোধচন্দ্র একেই মান্যতা দেবেন, অমূল্যধন একে মান্যতা দেবেন, প্রত্যেক ছান্দসে একে মান্যতা দেবেন। ফলত দ্বিতীয় আরেক রকম প্রশ্ন দিতে পারে, 4টে লাইনের মধ্যে দুটো দিল দলবৃত্ত রীতিতে, একটা দিল কলাবৃত্ত রীতিতে, আর বাকি দুটো লাইন দিল মিশ্রবৃত্ত রীতিতে। মিশ্রবৃত্ত রীতির যে দুটো লাইন, সেই দুটো লাইনের মধ্যে দুটোরই মাত্রা সমতা 1, কিন্তু একটাই রুদ্ধদলের সংখ্যা বেশি, যেটাই রুদ্ধদলের সংখ্যা বেশি সেটাই শোষণ ক্ষমতার উদাহরণ। পরিষ্কার? এই প্রশ্নগুলো আমাদের ভুল হতো না, আমরা ঘাবড়ে যেতাম না যে শোষণ ক্ষমতা কিভাবে দেখাবো। এইটা হচ্ছে প্রবণতা। তোমাকে দুটো জিনিস দেখতে হবে, 1 মিশ্রবৃত্ত রীতিতে লেখা কিনা লাইনটা, 2 অন্য লাইনের সাপেক্ষে মাত্রা সমতা পরিবর্তিত হচ্ছে কিনা, আর 3 রুদ্ধদলের সংখ্যা সবচেয়ে বেশি কোন লাইন, সেটাই আমার শোষণ ক্ষমতার উদাহরণ। কেমন? খুব সহজ জিনিস, ইজিলি বোঝো, কোনো জটিলতা নেই। তাহলে এই ফ্লেক্সিবিলিটি নমনীয়তা থেকে আমরা এবার একটু ব্যাক ক্যালকুলেশনে পেছনের দিকে যাব। এতক্ষণ আমরা বেশ একটা আধুনিক সময় এবং এই শোষণ ক্ষমতাকে সামনে রেখে দেখতে পাবো বিভিন্ন সময় প্রচুর বড় বড় মহাকাব্য বা কিছু ভাবগম্ভীর কবিতা লেখার জায়গাগুলো তৈরি করা হচ্ছে। শোষণ শক্তির কনসেপ্ট ক্লিয়ার, ভেরি গুড। আমরা এবার যাই একটু 2 নম্বর পয়েন্ট। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট হচ্ছে, প্রথম পয়েন্টটা বলছি মিশ্রবৃত্ত রীতিতে লেখা কিনা, সেকেন্ড পয়েন্টটা টোটাল মাত্রা সমতা পরিবর্তিত হয়ে যাচ্ছে কিনা আগের লাইনগুলোর সাপেক্ষে। যদি বেড়ে যায় তাহলে বুঝতে হবে আমার এটি শোষণ ক্ষমতা দেখানো গেল না, বাড়বে না, ওটাকে অ্যাজ ইট ইজই রাখতে হবে। মানে তোমাকে যে রুদ্ধদলগুলোকে জায়গা করে দিতে হচ্ছে সেটা শব্দের শেষে আর শব্দের আলাদা শব্দ, ইন্ডিভিজুয়াল শব্দ হিসেবে থাকবে না। মিশ্রবৃত্ত রীতিতে তুমি যে রুদ্ধদলগুলোকে জায়গা করে দিচ্ছ টোটাল মাত্রা সংখ্যা না বাড়িয়ে, সেগুলো বেসিক্যালি শব্দের মাঝে আর শব্দের প্রথমে। এবার ক্লিয়ার হলো? শব্দের শেষে তুমি জায়গা করে দিলেই টোটাল মাত্রা সংখ্যাটা বেড়ে যাবে, লাইনে 14টা হয়ে যাবে 15 বা 16, সেইটা করা যাবে না। এটা দ্বিতীয় পয়েন্ট। আর তৃতীয় পয়েন্ট, সবচেয়ে বেশি রুদ্ধদলের সংখ্যা যে লাইনটিতে আছে বাকি লাইনগুলোর সাপেক্ষে। ধরা যাক তোমার অপশনে 3টেই মিশ্রবৃত্ততে লেখা, 3টেরই মাত্রা সংখ্যা 1, কিন্তু একটা লাইনে রুদ্ধদল সবচেয়ে বেশি, সেইটা হবে আনসার। মাত্রা সংখ্যা 1 রেখে
রুদ্ধদল বাড়ালেই, রুদ্ধদলের সংখ্যা বাড়ালেই শব্দের আগে আর মাঝখানে তাকেই আমরা বলবো শোষণ শক্তি। একদমই তাই। পরিষ্কার, ক্লিয়ার? আমরা চলে যাচ্ছি প্রত্নকলা বৃত্ততে। এটা মুছে দিই। তোমরা খুব তাড়াতাড়ি ধরছো, থ্যাংক ইউ। আমি প্রথম থেকে একটু ভয়ই ছিলাম এতজনকে নিয়ে ছন্দের অনলাইন ক্লাস, কিন্তু তোমরা যথেষ্ট কোঅপারেট করছো, এই জন্য তোমাদের কৃতিত্ব প্রাপ্য, থ্যাংক ইউ। আমরা চলে যাচ্ছি প্রত্নকলা বৃত্তটি। এটা আমরা আমাদের একটু পেছন দিকে ফিরে তাকাতে হবে। প্রত্নকলা বৃত্ত দেখবে আমি বলেছিলাম আমাদের যে 5টা মেথড তৈরি করা হয়েছিল লাইন পাওয়ার পর। আমরা প্রথমে জ্যোতি দিচ্ছি, তারপর দল বিভাজন করছি, তারপর দলবৃত্ত রীতির প্রয়োগ করছি, মাঝখানে চতুর্থ স্টেপে মিশ্র বৃত্ত যদি দলবৃত্ততে না মেলে, এবং দুটোতেই না মিললে শেষ পর্যন্ত কলাবৃত্ত। এখন কিছু কিছু লাইন আমরা এরকম পাবো, সেই লাইনগুলো অবশ্য আমরা যদি একটুখানি আগের থেকে প্র্যাকটিস করে যাই, যেটা আমরা করে যাব পরীক্ষার আগে। বিগত বছরের প্রশ্নগুলো কিছু প্র্যাকটিস করানোর ইচ্ছা তোমাদের আছে, যদি সেই সময় ধার্য করা হয় আমরা দেখবো সেটা। ধন্যবাদ কাকুলি। আমরা দেখবো যে এই প্রত্নকলা বৃত্তের ক্ষেত্রে কিছু লাইন, কোন ধরনের লাইনের কথা বলছি বলতো? একটা হচ্ছে চর্যাপদ, ভেরি গুড দীপান্বিতা, এক্স্যাক্টলি চর্যাপদ, আর কিছু বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলীর মধ্যে কিন্তু রবীন্দ্রনাথেরও আছে, আমি আসবো সেটা। রবীন্দ্রনাথ বলেছি না সব করেছেন, রবীন্দ্রনাথেরও কিছু কবিতা আছে প্রত্নকলা বৃত্ততে লেখা। বেসিক্যালি যে মূল প্রবণতা, চর্যাপদের বেশ কিছু পদ, অনেক পদ বিদ্যাপতি ব্রজবুলিতে রচিত, এই ধরনের কিছু পদ আমরা দেখলেই বুঝতে পারবো যেগুলো প্রত্নকলা বৃত্ত। যদি না বুঝতে পারি, কিছু কিছু শ্রীকৃষ্ণ কীর্তনেও পাবো, যদি না খুব রেয়ার পাবো, শ্রীকৃষ্ণ কীর্তনে আছে, রেয়ার পাবো। মধ্যযুগ আমার আবার খুব প্রিয় একটা জায়গা, মানে আমি লোভ সামলাতে পারি না, মাঝে মাঝে মধ্যযুগের কথা বেরিয়ে আসে, ওই জন্য আমি পরে বলবো শ্রীকৃষ্ণ কীর্তনের ব্যাপারটা যদি কখনো সুযোগ হয়। সেটা হচ্ছে যে এই যে চর্যাপদের কথা বলছি, বৈষ্ণব পদাবলীর কথা বলছি, ঝন্তি ঘনগড় জন্তি সন্ততি ভুবন হরিবরি খন্তিয়া, এই যে ধরনের লাইনগুলো আমরা বারবার পড়ি, প্রায় আমাদের মুখস্থের মতো চলে এসেছে। এই ধরনের লাইনের ক্ষেত্রে একটা মজা হয়। কি ধরনের মজা? যে আমরা ওই যে মেথডটা তৈরি করেছি, দলবৃত্ত না হলে মিশ্রবৃত্ত, মিশ্রবৃত্ত না হলে কলাবৃত্ত, আমরা দেখবো এই তিনটেতেই অনেক কিছু কিছু লাইন আমাদের দেওয়া হচ্ছে মিলছে। তখন আমাদের স্ট্রাইক করবে, আচ্ছা এটা তাহলে প্রত্নকলাবৃত্ত হলেও হতে পারে। এখন যেহেতু নামের মধ্যে আছে প্রত্ন, তার মানে একটা প্রাচীনতা। যে কবিতাগুলো আমাদেরকে দেওয়া হচ্ছে নিশ্চয়ই আধুনিক কবিতার মধ্যে প্রত্নকলাবৃত্তর ব্যবহার প্রায় নেই বললেই চলে, কিছু এক্সেপশন রবীন্দ্রনাথের, সেগুলো তো আমি পরে যাব। সাধারণভাবে প্রত্ন মানে কিছু প্রাচীন কবিতা, এবং প্রাচীন কবিতা মানেই এই চর্যাপদ, ব্রজগুলিতে লেখা বৈষ্ণব পদাবলী আমার মাথার মধ্যে বাজে। কিন্তু কিভাবে বুঝবো প্রত্নকলাবৃত্তটাকে, কিভাবে স্ক্যান করতে হয়, আর কেন কলাবৃত্ত রীতি হয়েও তা প্রত্ন? এই দুটো মূল প্রশ্নের আমাদের সমাধান করতে হবে। কলাবৃত্ত রীতি তো আমরা অলরেডি করেছি, তাহলে এর মধ্যে তো কলাবৃত্ত শব্দটা যুক্ত আছে, তার মানে কলাবৃত্ত রীতির প্রয়োগ তো হচ্ছে। কিন্তু প্রত্ন বলতে বিশেষ কোন জায়গাটি এর সাথে যুক্ত হয়ে যাচ্ছে, কোন প্রাচীনতাকে ইঙ্গিত করছি, সেই মূল ব্যাপারটি হচ্ছে আমাদের মুখ্য বিষয় প্রত্নকলাবৃত্ত জানার জন্য। এই প্রত্ন কথাটার মানে যেমন প্রাচীন, এই প্রত্ন কথাটার মানে তেমনি সংস্কৃত। প্রত্ন কথাটার মানে যেমন প্রাচীন, তেমনি প্রত্ন কথাটি আরেকটি বিষয়কে ইঙ্গিত করে, সেটা হলো সংস্কৃত। কেন এই কথা বলছি? সংস্কৃত ছন্দের কথা আমাদের বাংলা ছন্দের আলোচনাতে মাঝে মাঝেই বারবার এসছে, এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে একেবারে সংস্কৃতর যে ছন্দ চর্চা, তা দাঁড়িয়েই ছিল দুটি বিষয়ের উপর, একটা লঘুগুরু গণ, আর সেই লঘুগুরু গণটা নির্ধারিত হতো কিসের ওপর? দীর্ঘস্বর আর হ্রস্বস্বর। সংস্কৃতর প্রোনাউন্সিয়েশন কিন্তু তাই প্রচন্ড কঠিন। আমাদের এই বাংলার আলুলায়িত জিহ্বার দ্বারা সংস্কৃতর প্রকৃত উচ্চারণ করা খুব চাপের, মানে আমি তো পারি না।
তোমাদের মধ্যে কেউ কেউ নিশ্চয়ই সেটা পারো, যারা পারো সেটা রীতিমতো প্র্যাকটিস করতে হয়, কারণ এদের এই দীর্ঘ স্বর আর হ্রস্ব স্বরের জায়গাটি প্রচন্ড ক্যালকুলেটিভ। এটাই ভুল হলে সংস্কৃত তোমাকে সেই পরিধি জায়গাটা দেবে না। আষাঢ় আমরা বাংলায় রয়ের মতোই বলছি, সংস্কৃততে আষাঢ় শব্দের উচ্চারণ করা খুব চাপের, ধয়শীর্ণ রয়ের যে উচ্চারণ, আষাঢ় আমি তো করতে পারবো না, ছেড়ে দাও, আমি সেই চেষ্টাও করছি। ফলত এই প্রবণতাটা দাঁড়িয়ে আছে সংস্কৃত দীর্ঘ আর হ্রস্ব স্বর, বাংলায় তো সেই প্রবণতা নেই, আগেই বলেছি। বাংলায় হ্রস্ব ই দীর্ঘ ই, হ্রস্ব উ দীর্ঘ উ একটাই উচ্চারণ। ই বললে দীর্ঘ ইও বোঝায়, হ্রস্ব ইও বোঝায়, উ বললে দীর্ঘ উ বোঝায়, হ্রস্ব উ বোঝায় সংস্কৃততে তা। এবং এই দীর্ঘস্বর হ্রস্ব স্বরকে সামনে রেখে তারা একটা স্পেসিফিক নিজেদের নিয়ম তৈরি করেছে। কিরকম নিয়ম আমি একটু লিখে দেখানোর চেষ্টা করি। ধরো অ, ধরো হ্রস্ব ই, ধরো হ্রস্ব উ, এই তিনটে আমি আগে স্বরবর্ণের বর্ণ লিখলাম, অ, হ্রস্ব ই আর হ্রস্ব উ। খুব সাধারণ বুদ্ধি অনুযায়ী আমাকে বলো, খুব সাধারণ বুদ্ধি অনুযায়ী আমাকে বলো, এই তিনটে বর্ণ বা স্বর দীর্ঘ না হ্রস্ব? এই তিনটে বর্ণ বা স্বর দীর্ঘ না হ্রস্ব? খুব সাধারণ বুদ্ধি অনুযায়ী এক্স্যাক্টলি তাই, হ্রস্ব। হ্রস্ব ই আর হ্রস্ব উ নিয়ে তো আমাদের কোনো চাপ নেই, নামেই হ্রস্ব কথাটি যুক্ত। অ এটিও হ্রস্ব, এর স্ট্রেস অনেক কম কম্পারেটিভলি টু বাকি স্বরবর্ণ গুলো অপেক্ষা। কোন স্বরবর্ণ গুলো? তাহলে এই দীর্ঘ হ্রস্ব স্বরটা আমরা কিসের পরিপ্রেক্ষিতে করছি? স্বরবর্ণের পরিপ্রেক্ষিতে করছি, তাই তো? বাকি স্বরবর্ণ গুলোর মধ্যে তাহলে কি কি আছে? আ, দীর্ঘ ই, দীর্ঘ উ, এ, ও, ওই। রি আর লিকে নিয়ে আমাদের কারবার নেই, ছেড়ে দাও। বাকিগুলোর মধ্যে কি কি আছে? আ, দীর্ঘ ই, দীর্ঘ উ, এ, ও, ওই। ও আরেকটা আছে, এক্স্যাক্টলি ও। থ্যাংক ইউ প্রতীতি, ও, হ্যাঁ ও বাদ গেছি, ও। এইবার খেয়াল করো, আ, দীর্ঘ ই, দীর্ঘ উ দেখে বলে দিতে পারছি, কিন্তু আর অ এর মধ্যে তফাৎটা কি? একটা হ্রস্ব উচ্চারণ অ, আরেকটা দীর্ঘ উচ্চারণ আ, কেন্দ্রীয়। এক্স্যাক্টলি মৌলিক স্বরধ্বনিতে করতাম না? ভেরি গুড পর্বতী, কেন্দ্রীয় আ, অ। তাহলে অ যদি হ্রস্ব হয় আ দীর্ঘ, দীর্ঘ ই দীর্ঘ, দীর্ঘ উ দীর্ঘ। এমনকি এ, ও, এই দুটো সাধারণত দীর্ঘই, সাধারণত দীর্ঘ স্বর হিসেবেই ট্রিট হয়, কিছু ব্যতিক্রম আছে। সংস্কৃততে এ আর ও উচ্চারণের কাল অনুযায়ী, ঠিক বলছো, সাধারণভাবে দীর্ঘ হিসেবে ট্রিট হয়। আর বাকি দুটো যে পড়ে থাকে, ও আর ওই, বাকি দুটো যে পড়ে থাকে ও আর ওই, এই দুটো তো বাই ডিফল্ট যৌগিক স্বর। এই দুটো তো বাই ডিফল্ট, হ্যাঁ ভারতী এক্স্যাক্টলি কুঞ্চিতও বটে, বাই ডিফল্ট ও আর ওই কিন্তু যৌগিক স্বর, ডিপথং। ফলত এগুলো অ্যাজ ইউজুয়াল রুদ্ধদল হিসেবে ট্রিট হয়। তার মানে এই দুটো অ্যাজ ইউজুয়াল রুদ্ধদল হিসেবেই ট্রিট হবে। আমাদের মূল আয়োজনের জায়গাটা কাকে কেন্দ্র করে? মুক্তদল যদি এই স্বরবর্ণগুলোর মধ্যে আ, দীর্ঘ ই, দীর্ঘ উ, এ, ও এর মধ্যে পড়ে, তাহলে একমাত্রা হওয়ার কথা তো। এগুলো তো সব স্বরান্ত উচ্চারণ। আমরা যদি বানানে দেখি, দীর্ঘ ই, দীর্ঘ উ কিংবা এ আর ও স্বরান্ত যুক্ত আছে, তাহলে কলাবৃত্তর নিয়ম অনুযায়ী মুক্তদল হিসেবেই সেগুলো ট্রিট হওয়ার কথা ছিল। প্রত্ন কলাবৃত্ততে যেহেতু প্রত্ন কথাটি সংস্কৃতকে ডিনোট করে, সংস্কৃততে যেহেতু এগুলো দীর্ঘ স্বর,
দীর্ঘ স্বর মানেই সেগুলোকে আমরা রুদ্ধ দল হিসেবে ট্রিট করব। শুধু এইটুকুনি তফাৎ। আবার বলছি, দীর্ঘ স্বর মানেই সংস্কৃততে, সেটা আমাদের সাধারণ বাংলায় যদি মুক্তদল হয়, স্বরান্ত উচ্চারণী হয়, এই এ আর ও যুক্ত থাকে, বানানের দীর্ঘ ই আর দীর্ঘ যুক্ত থাকে, কিন্তু উচ্চারণ এর মতোই করি, স্বরান্ত উচ্চারণই করি, মুক্তদলই হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু দীর্ঘ স্বর হয়ে যাচ্ছে, সেগুলোকে আমরা রুদ্ধ দল হিসেবে ট্রিট করব। সোজাভাবে মনে রাখো নিয়মটা, যেগুলো প্রত্নকলাবৃত্ত রীতিতে দীর্ঘ স্বর হবে সেগুলো রুদ্ধ দল হয়ে যাবে, বাকিটা কলাবৃত্তের নিয়ম। কলাবৃত্তের নিয়মের বাকিটাই কি বলা আছে? রুদ্ধ দল অলওয়েজ 2। শুধু এইটুকুনি তফাৎ। রত্নকলাবৃত্ত করতে গেলে আমাদের একটা এক্সট্রা স্টেপ করতে হচ্ছে, দীর্ঘ হ্রস্ব স্বর জায়গাগুলোকে খালি ডিনোট করে দিতে হচ্ছে। হ্রস্ব নিয়ে কোনো মাথা ব্যথা নেই, যেগুলো দীর্ঘ স্বর কিন্তু স্বরান্ত উচ্চারণ, সেগুলোকে কেবল রুদ্ধদল করে দেবে, আর বাকিটা কলাবৃত্তের নিয়ে। একটা স্ক্যান করি, কিন্তু এটাও পাশাপাশি আবার বলছি, আমি উদাহরণটা দিতে দিতে আবার বলছি, আমাদের শুধু একটা জিনিস মনে রাখতে হবে, এই সংস্কৃততে এই ব্যাপারটা যতটা রিজিড, সংস্কৃত ছন্দতে এই ব্যাপারটা, এই বিষয়টা যতটা রিজিড, আমাদের প্রত্নকলাবৃত্ত মানে চর্যাপদ বা ব্রজবুলিতে লেখা এই নিয়মটা সব সময় যে থাকছে তা নয়, মাঝে মাঝে কিছু ব্যতিক্রম আছে, সেগুলো আমরা প্র্যাকটিস করতে করতে বলবো যে কোথায় ব্যতিক্রমটা হলো। অনেক সময় একটু জোর করে মিলিয়েও দিতে হতে পারে, হয়তো সেটা হ্রস্বস্বরই হয়েছে কিন্তু দীর্ঘ স্বর হিসেবে টেনে উচ্চারণ করে দিতে হতে পারে, কারণ সংস্কৃতর রিজিড প্রবণতাটা আমাদের এই প্রত্নকলাবৃত্তর বাংলা বা ব্রজবুলি পদগুলোতে সম্পূর্ণটাই আত্মস্থ করা হয়নি, বেশ খানিকটা করা হয়েছে। পুরোটাই সংস্কৃতর মতো নিয়মে চলছেও না, কিছু কিছু জায়গায় আমরা এটাকে বাড়িয়ে দিতে পারি। হ্যাঁ শুভদীপ, তুমি যেটা বলছো আরেকবার তুমি আমাকে বলো, আমি দেখছি চ্যাটটা। বলো তো, এটা হলো বিষয়। আমরা একটু স্ক্যান করি, এটা আমার পরিষ্কার হয়ে যাবে, যে কথাগুলো এক্ষুনি বললাম আবার বুঝে নেব। আমাদের যেটা অতি পরিচিত প্রথম পদ, চর্যাপদের কা তরু বড় পঞ্চমী ডালো চঞ্চল চিয়ে বৈঠ কালো দৃঢ় করো। হ্যাঁ এক্স্যাক্টলি, দীর্ঘ হ্রস্ব স্বর দীর্ঘ স্বর দুটোই রুদ্ধ দাও, একদমই তাই। শুরু আমরা সেই প্রথম চর্যাপদের পদটি নিই, তারপর ব্রজবুলির কিছু পদ স্ক্যান করে দেখার চেষ্টা করি, কারণ প্রত্নকলাবৃত্ত কিন্তু আমাদের করতে দেয়। আমরা হ্যাঁ, পাপিয়া সখী ক্ষয় দীর্ঘই মানে রুদ্ধ দল, এক্স্যাক্টলি আমরা সেটাই দেখে নেবো এখন। ভেরি গুড। আমরা একটা লাইন লিখি, কা আ তরু বড় পঞ্চমী, ওটাই লেখো প্রথম লাইন, কা তরু বড় পঞ্চমী ডালো। পরের লাইনটাও লেখো, চঞ্চল চিয়ে পৈঠ কালো। এইভাবে কা তরু বড় পঞ্চমী ডালো চঞ্চল চিয়ে পৈঠ কালো। হলো, এবার যে নিয়মটা বললাম ওটা একটু দেখে নিন, রাইট? দেখো, কা সাধারণ নিয়ম অনুযায়ী মুক্ত দল, এই যে যেটা বলতাম কা আশ্রিত ধ্বনি নেই, মুক্ত দল হওয়ার কথা, মুক্ত দল হলে এক হয়, কিন্তু যুক্ত হয়ে আছে কি কয়ের সাথে আ, আ দীর্ঘ না হ্রস্ব, আ দীর্ঘ না হ্রস্ব। ইন্দ্রাণী তুমি আট আট করেছো, ঠিকই করেছো, কিন্তু একটু ভুল হয়েছে, আমি দেখাচ্ছি আট আট কেন করছি না। দেখো, আগে আগে আমরা জ্যোতিটা দিয়ে নিই, তারপর আমি দল বিভাজনে যাই, তাহলে সুবিধা হবে। কা তরু বড় পঞ্চমী ডালো চঞ্চল চিয়ে পৈঠ কালো দিয়ে নাও। এইবার দেখো বুঝতে সুবিধা হবে। তাহলে কা
দীর্ঘ, তাই রুদ্ধদল হলো। হওয়ার উচিত কি ছিল মুক্তদল? পরেরটাও আ, দীর্ঘ, রুদ্ধদল হলো। ভেরি গুড কোয়েল, 4-4 করেই হবে। তারপরে গুলো নিয়ে চাপ নেই, তরু বড় সবকটাই মুক্ত। তারপর দেখো পঞ্চবি, পঞ্চবি, পঞ্চ, ওটা তো রুদ্ধ হলো। তারপরে একটা বয় রশ্মি আছে, বয় রশ্মি থাকার জন্য মুক্ত হবে না রুদ্ধ হবে? বয় রশ্মি আছে, মুক্ত হবে না রুদ্ধ হবে? পঞ্চের পর, ভেরি গুড, বানানের রশ্মি মানে রস্ব স্বর, তাহলে মুক্ত। এইবার দেখো এই যে ডা, এটা তো রুদ্ধই, এটা তো রুদ্ধই, কিন্তু লটা তো মুক্তই হতো, লয়ের সাথে তো অই যুক্ত আছে, লয়ের সাথে তো অই যুক্ত আছে, এটা মুক্তই থাকতো। কিন্তু আমরা এখানে এটাকে টেনে উচ্চারণ করে দেব। দেখো কা তরু বড় পঞ্চবী ডাল, আমরা এই লাস্টে যেহেতু অটা আছে, এক্ষুনি বললাম সংস্কৃততে যতটা রিজিড, প্রত্ন কলাবৃত্ততে খানিকটা সুর টেনে আমাদের কিছু কিছু ক্ষেত্রে বাড়াতেও হতে পারে। এই লটাকে আমরা মুক্তদলই রাখতে পারতাম, 3 মাত্রার অপূর্ণ পর্বই রাখতে পারতাম, রাখবো না। এটাকেও আমি টেনে দিচ্ছি বলে, অটাকে টেনে দিচ্ছি বলে রুদ্ধদলই করব, ডাল। এবার পরের লাইনে এসো, চন চলো, এই লটা কি হবে? এই লয়টা কিন্তু, এই লয়টা কিন্তু মুক্তদল হিসেবেই থাকবে। দেখো শেষের ল আর চঞ্চলের ল, শেষের লকে টানছি আর প্রথমে থাকার জন্য এই লটাকে টানছি না উচ্চারণে। চঞ্চল ডাল, চঞ্চল ডাল, বোঝা যাচ্ছে তফাৎটা? তাহলে চঞ্চল এই লটা মুক্তই থাকলো। চি, এইটা বলো তোমরা, চি চয় দীর্ঘি আছে, তাহলে দেখেই বুঝতে পারছি চয় দীর্ঘি থাকার দরুন দীর্ঘস্বর হয়ে যাবে রুদ্ধদল। আর এ, এটা তো, এটাও তো রুদ্ধদলই হবে। ওই রুদ্ধদল, ঠো রুদ্ধদল ও, তেমনি ভাবে কা রুদ্ধদল, এই লটাও শেষে থাকার জন্য টেনে উচ্চারণ করছি, এটাও হয়ে গেল রুদ্ধদল। এইবার বাকি নিয়মটা তো কলাবৃত্তের মতোই, বসিয়ে দিই। বাকি নিয়মটা কলাবৃত্তের মতোই, সব রুদ্ধদল 2, সব মুক্তদল 1, বসানো যাক। 4 4 4 4, তেমনি 4 4 4 4, রাইট? থ্যাংক ইউ ভারতী, তোমরা বুঝতে পারছো, এটা ভেবেই আমার ভালো লাগছে, তোমরা ধরতে পারছো সেটা ভেবে ভালো লাগছে। দেখো ইন্দ্রাণী যেটা বলেছিল 8 8, সেটাও জ্যোতিটা মাথায় রেখে বলেনি। আমরা জ্যোতিগুলোকে যদি ঠিকঠাক দিই, জ্যোতিগুলোকে যে ঠিকঠাক দিই, হ্যাঁ কোয়েশ্চেনে থাকুক না, কোয়েশ্চেনে পদ হিসাবে ধরেছে, কোয়েশ্চেনে পদ, আমি তো এখানে পর্ব ভাগ করছি, আমরা তো এখানে পর্ব দেখব, তাই না? 4 4 4 4, তেমনি ভাবে 4 4 4 4, 2 + 2 1 + 1 + 1, এক্স্যাক্টলি, একদমই ত্রিনা, ভেরি গুড, ক্লিয়ার। আবার বলছি দেখো, ডাল আর কাল, এই দুটো ল, হ্যাঁ দীর্ঘস্বর হওয়ার জন্যই রুদ্ধদল হচ্ছে অর্ঘদীপ। এই দুটো ল মুক্তদল রেখে আমরা অপূর্ণ পর্ব 3 করে দিতে পারতাম, কিন্তু চর্যাপদ তো গীত হতো, এই ধরনের পদগুলো অনেক সময় গীত হতো, গান করা হতো, হ্যাঁ চর্যা গীতি। খেয়াল করো এই গানের জন্য শেষে থাকা রস্য স্বরগুলো টেনে উচ্চারণ হতো বলে এটাকে আর আমি 1 করে মুক্তদল রাখতে পারি না, কিন্তু এই একই ল শব্দের শুরুতে থাকার জন্য টানছি না। কা তরু বড় পঞ্চমী ডাল, চঞ্চল চিয়ে পৈঠ কাল, দেখো চঞ্চল, এই লটাকে আর টানছি না ডালের মতো, কালের মতো। হ্যাঁ খুব সহজ, তোমরা রেকর্ডটা তো দেখবে বারবার, এই কথাগুলো তো রেকর্ডেও তোমরা দেখবে বারবার, বারবার রেকর্ড দেখবে, পুরো ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা উদাহরণ দিই, এটা তো আমরা চর্যাপদ দিয়ে দিলাম, আরেকটা উদাহরণ দেওয়া যাক, আরেকটা উদাহরণ দেওয়া যাক, আরো ক্লিয়ার হয়ে যাবে।
হ্যাঁ, আরেকটা উদাহরণ দিচ্ছি। আমার একটা খুব প্রিয় বৈষ্ণব পদ, সেটাই লিখি, আমার সাথে সাথে তোমরাও একটু লেখো। তোমাদের পড়িয়ে কিন্তু বেশ মজা আছে, জানো তো, মানে তোমরা এত কোঅপারেট করো, তোমাদের পড়িয়ে খুব মজা আছে, ভালো লাগে। আরেকটা লাইন লিখছি, লেখো, ঝম্পি ঘনগড় জন্তি সন্ততি। প্রথম লাইন, ঝম্পি ঘনগড় জন্তি সন্ততি। পরের লাইন, হ্যাঁ শম্পা আমি আবার বলছি, এটা এটা আগে আমরা করে নি, শম্পার প্রশ্নটা আমি আবার যাচ্ছি। পরের লাইন, ভুবন ভরি ভরি খন্তিয়া। পরের লাইন, ভুবন ভরি ভরি খন্তিয়া। আগে এই দুটো লাইন পড়ি, তারপর আরো দেব। এই দুটো লাইন আগে লেখো, ঝম্পি ঘনগড় জন্তি সন্ততি, ভুবন ভরি ভরি খন্তিয়া। হলো? এবার দেখো, আগে আমরা জ্যোতিটা দিয়ে নিই, তাহলে ভাগ করতে সুবিধা হবে। কোথায় দিচ্ছি বলো তো? আমরা যে জ্যোতিটা দেব, আগে বলো অর্ধজ্যোতি কোথায় দেব? তোমরা এবার বলতে পারবে আশা করি। অর্ধজ্যোতি কোথায় দেব? দেখো, এইটা গোটাটা একটা পংক্তি, এটা গোটাটা একটা পংক্তি। অর্ধজ্যোতি কোথায় দেব? একটু ঠান্ডা মাথায় ভাবো বাবা সবাই, অর্ধজ্যোতি কোথায় দেব? ভেরি গুড ইন্দ্রাণী, ভেরি গুড ইন্দ্রাণী, একদম ঠিক। অর্চিতা ভেরি গুড, শম্পা সুকন্যা ভেরি গুড, পামলি একদমই তাই, এখানে অর্ধজ্যোতি। এটা গোটাটা একটা পদ, এটাও একটা পদ, খেয়াল করো, গোটাটা পংক্তি অর্ধজ্যোতি, তাহলে এখানে যে জ্যোতিটা দেব মাঝে, সেটা কি জ্যোতি? লঘু জ্যোতি। ঝম্পি ঘনগড়, গড়র পর যেটা পড়ছে ওটা লঘু জ্যোতি। ঝম্পি ঘনগড় জন্তি সন্ততি, ভুবন ভরি ভরি খন্তিয়া। ঝম্পি ঘনগড় আবার বলছি, ঝম্পি ঘনগড় জন্তি সন্ততি, ভুবন ভরি ভরি খন্তিয়া। এগুলো লঘুজ্যোতি। এই গোটাটা একটা পদ, এই গোটাটা একটা পদ, দ্বিপদী। অর্ধজ্যোতি এখানে নিচের অংশটাকে পাঠিয়ে দিয়েছেন, এই অংশটাকে নিচে পাঠিয়ে দিয়েছেন। এইবার দুটো করে পর্ব পেলাম প্রত্যেকটায়। দল বিভাজন করি, দল বিভাজন করি। ঝম্পি, দেখো প্রথমটা নিয়ে কোনো চাপ নেই, রস্বীকার আছে, তাহলে প্রথমটা রুদ্ধ, পরেরটা মুক্ত। এরপর অনগড়, চাপ নেই, ভেরি গুড, ভেরি গুড পারঙ্গমা, একদম ঠিক, খুব ভালো লাগছে, তোমরা নিজেরা করে ফেলছো তাড়াতাড়ি, ভেরি গুড। তারপরেরটা দেখো, জন্তি সন্ততি। জন্তি এটা নিয়েও চাপ নেই, সন্ততি নিয়েও চাপ নেই, সন্ততি, রাইট। নেক্সট, ভুবন, ভুবন কোনো চাপ নেই, ভরি ভরি, ভরি ভরি কোনো চাপ নেই। খন্তিয়াতে গিয়ে দেখো, খন্তি, এইটা হয়ে যাবে, এইটা হয়ে যাবে রুদ্ধদল। জাস্ট এইটা চেঞ্জ হবে, জাস্ট এইটা চেঞ্জ হবে। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, প্রথমটা 7 প্লাস 7, তারপরেরটা 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5, 7 7 7 5, 7 7 7 5, তার মানে ডেফিনেটলি তার পরের লাইনটা 7 7 আর চতুর্থ লাইনটা 7 5 না। ভুবন, ভুবন
আমরা এখানে ও অর্থে ধরছি না, ভুবন ভুবনও, এখানে ওকার নেই। বানানে যদি ওকার থাকতো আমরা তাহলে সেটাকে রুদ্রদল হিসেবে ট্রিট করতাম। এটা স্বরান্ত উচ্চারণে ওকারের মতো শোনাচ্ছে, বানানে ওকার নেই, চেঞ্জ করব না। ভুবন ভরি ভরি খন্তিয়া, 7-7 তৃতীয় লাইনে 7-7, চতুর্থ লাইনেও 7-5। এর পরের দুটো লাইনও দিই, তোমরা নিজেরা করো। পরের দুটো লাইনও দিই, প্রথম বলেও টানটা আসবে না। হ্যাঁ, একবার 14 একবার 12, একবার এইটা মনে রাখবে, ভেরি গুড। যে এক্ষুনি এই মেসেজটা করলে একবার 14 একবার 12, এই কথাটা সবাই মনে রাখবে, একটু পরে ছন্দরূপে কাজে লাগবে আমাদের এটা। একবার 14 একবার 12, খুব ভালো প্রসঙ্গ বলেছো, ভেরি গুড। পরের দুটো লাইন লেখো, কান্ত পাহুন কাম দারুণ। করে নি, কান্ত পাহুন মানে পাহুন উচ্চারণে নটাকে স্বরান্ত টানছে, কান্ত পাহুন কাম দারুণ। তৃতীয় লাইন কান্ত পাহুন কাম দারুণ। চতুর্থ লাইন সঘনে খরসর, সঘনে খরসর হ্যাঁ, সঘনে খরসর হন্তিয়া। এই লাইনটাও তোমরা লেখো, এই দুটো লাইন আগে লেখো, তোমরা নিজেরা পড়ে আমাকে বলো, তোমরা নিজেরা পড়ে আমাকে বলো। দেখা যাচ্ছে? পড়ে বলো, দেখো করা যাক। কান, তাহলে এখানে লঘুজ্যোতি কান্ত পাহুন কাম দারুণ, সঘনে খরসরের পর আবার লঘুজ্যোতি কান্ত, চাপ নেই, পাহুন চাপ। এবার দেখো পা মুক্তদল হওয়ার কথা ছিল, রুদ্ধ হয়ে গেল, পাহুন দিয়ে দিলাম, কাম দারুণ, সঘনে খরসর হন্তিয়া। দেখো বসিয়ে দাও, 7-7-7-5, 7-7-7-5। ভেরি গুড। তাহলে দেখো আমরা কত সহজে প্র্যাকটিস করব। আমরা কিছু লাইনও আমি দেব, সব তোমরাও পাঠাবে, করব। আমরা একটু ছন্দ রূপে যাব। দেখো সঘন, সঘনে খরসর। দেখো এখানে একটা জায়গা আমি একটু দেখাই, এইটা দেখে নাও, যে প্রশ্ন করলো এইটা একটু দেখে নাও। এখানে এ থাকা সত্ত্বেও আমি মুক্তদলই রাখছি। এক্ষুনি বললাম যে সংস্কৃত রিজিড ব্যাপারটা একটু শিথিল ভাবে আমি এটাকে 2 করে দিতেই পারতাম, কিন্তু এটা মিলতো না, এটা মিলতো না। কিছু কিছু ক্ষেত্রে আমরা এটা প্র্যাকটিস করতে করতে দেখতে পাবো যে একটু শিথিল, নিয়মটা সংস্কৃতের মতো তো রিজিডও না, কিন্তু বাকি ক্ষেত্রে এ আমাকে দীর্ঘস্বর হিসেবেই রাখতে হতো। এখানে এ থাকা সত্ত্বেও আমি এটাকে মুক্তদলই রাখলাম, বেড়ে যাবে, রাইট? দেখো ক্লিয়ার? ডালটা শেষে ছিল বাবা অনন্যা, আগেরটায় ডাল শেষে ছিল বলে লটাকে টেনেছি, এখন ভুবনটা আগে আছে, আর এটা আমি ওকারও নেই, আমি এটাকে আলতো করে ভুবনও স্বরান্ত উচ্চারণ করছি, তাই এটা মুক্তদলই থাকবে। শুধু এই জায়গাটা খেয়াল করো, সঘনে একার আছে, একার আছে, তবু আমরা এটাকে মুক্তদলই রাখছি, দীর্ঘ স্বরটা করছি না। দারুণ হয়েছে তো গো, কাম দারুণ, কাম দারুণ, দারুণ বলে টানছি না তো, দা রুদ্ধদল, রু ন দুটোই মুক্তদল, দা রুদ্ধদল, রু ন দুটোই মুক্তদল, টানছি না। যেখানে শেষে থাকলেই সবসময় টানতে হয় না, পড়তে পড়তে বুঝতে পারবো কোথায় টানতে হচ্ছে। ডালও যেভাবে টানছি, দারুণও কি সেইভাবে টানছি? এই ব্যাপারটি আমরা দেখতে পাবো প্রত্নকলাবৃত্ততে,
একটুখানি শিথিল ভাবে সংস্কৃতর নিয়মটাকেই দীর্ঘ হ্রস্বস্বরের ক্ষেত্রে বলা হচ্ছে, ধরা হচ্ছে। কেমন? দেখো, কাম, ঠিকই তো আছে, কাম, মটা তো ম, এটা তো মুক্ততালি থাকবে বাবা, আর কাটা তো রুদ্ধতালি হয়েছে, কাটা তো রুদ্ধতালি হয়েছে। সম্পা দেখে নাও যে প্রশ্ন করছো, কাম কথাটা, মটা তো মুক্তই থাকবে, কাটা তো রুদ্ধ হয়েছে, তাই না? সম্পা দেখতে পাচ্ছ? দেখে নাও। এই ব্যতিক্রমগুলো আমরা যখন স্ক্যান করতে করতে যাব, দেখো প্রত্নকলাবৃত্ত খুব লিমিটেড, প্রত্নকলাবৃত্তগুলো খুব লিমিটেড। যখন দেখবো মাঝখানে একার আছে, একার থাকলে দীর্ঘস্বর হবে, কিন্তু দীর্ঘস্বর হলে বেড়ে যাবে, আমি তখন সেটাকে মুক্ত দল হিসেবেই রেখে দেবো। এইটা প্র্যাকটিস করতে করতে চলে আসবে বাবা। হ্যাঁ, এটা প্র্যাকটিস করতে করতে চলে আসবে, এটা নিয়ে কোনো চাপ নেই। দারুণে কিন্তু টানা হচ্ছে না, দারুণে কিন্তু আমি দারুণ বলে টেনে দিচ্ছি না, তাই নটা মুক্ত দলই থাকছে। শেষে থাকলেই টানা, টানবো এমন কোনো মাথার দিব্যি নেই। আমরা আরো লাইন দেব প্রত্নকলাবৃত্তি, আমি বলেছি তোমাদের প্রচুর প্র্যাকটিস সেট দেব, সেইখানে প্র্যাকটিস করতে করতে এই ব্যতিক্রম গুলো ধরতে পারবে। হ্যাঁ, সাইনটা রুদ্ধই দেবে, দীর্ঘস্বর মুক্তদল হলেও সাইন রুদ্ধই দেবে প্রতিটি, ঠিক বলেছো, রুদ্ধদল সাইনই আমরা দেব যদি সেটা দীর্ঘস্বর হয়। কেমন? ভেরি গুড। আমরা আরো প্র্যাকটিস করব, আগে কনসেপশন গুলো ক্লিয়ার হয়ে যাক, আমাদের একটু ছন্দরূপে এবার যেতে হবে, সময় কম হাতে। চলে যাই, প্র্যাকটিস করতে করতে ব্যতিক্রম গুলো আমরা ধরতে পারবো, প্রচুর প্র্যাকটিস হবে, চিন্তার কারণ নেই। তোমাদের আমি পাঠিয়ে দেবো, তোমরা করে করে পাঠাবে। হ্যাঁ, একটু আমাদের তো লিমিটেড সময়, আমি আরো অনেক কিছু বলার জায়গা থাকে, সবটা হয়তো বলা হয়ে ওঠেও না, আমি চেষ্টা করি যতটা টাইমের মধ্যে বলতে পারি, কিন্তু কিছু কিছু সময় একটু কমই হয়ে যায়। যাই হোক, আমরা চলে যাচ্ছি ছন্দরূপে। ছন্দরূপের ক্ষেত্রে যেটা আমাদের বিষয়ে বাকি ছিল সেটা হচ্ছে মুক্তক, গদ্য ছন্দ আর সনেট। থ্যাংক ইউ ইন্দ্রাণী। মুক্তক ব্যাপারটি আর গদ্য ছন্দ ব্যাপারটি নিয়ে নিয়ে আমাদের একটা জারপরনাহি সমস্যার মধ্যে পড়তে হবে। কিরকম সমস্যা সেটা একটু ওয়েট করুন সকলে। হ্যালো স্যার, মাঝখানটা আপনি পজ হয়ে গেছিলেন স্যার। স্যার লিভ হয়ে গেছেন, আশা করি স্যারের নেটওয়ার্কে কিছু ইস্যু হয়েছে, আপনারা একটু ওয়েট করুন, স্যার আবার জয়েন হচ্ছে।
আচ্ছা, স্যার এসে গেছেন। দাঁড়াবেন। সবাই একটু অপেক্ষা করুন, স্যারের ল্যাপটপটা একটু সমস্যা হয়েছে, ঠিক করে নিয়ে স্যার আবার শুরু করছেন। আচ্ছা, মক টেস্ট গুলো সবাই কিন্তু ভীষণ সিরিয়াসলি দেবেন। এই স্যাটারডে মক টেস্ট আছে জুলাই এবং আগস্ট মাসে যা যা পড়ানো হয়েছে সেগুলোর ওপর। এছাড়াও এভরি মান্থের প্রত্যেকটা মক টেস্ট এবং ফাইনাল মানে ফোর্থ উইকটায় তার আগের মাসগুলোর যে পুরোটা রিভাইজের যে মক টেস্টটা হবে সেইটার ওপর কিন্তু অমিত স্যার চিন্তা ভাবনা করছেন, সেই ফলো আপটা রেখে স্টুডেন্টদের একটা জায়গায় কোনো কিছু একটা চিন্তা ভাবনা করছেন। সুতরাং মক টেস্ট গুলো প্রত্যেকে কিন্তু ভীষণ সিরিয়াসলি দেবেন। এই মানডে পর্যন্ত যা যা পড়ানো হয়েছে সবটার ওপর পরীক্ষা হবে। 50টা প্রশ্নের পরীক্ষা হবে, 50টা প্রশ্ন, এবং একটি প্যাসেজও থাকতে পারে। হ্যাঁ, ঘরে বাইরে থাকবে। আচ্ছা, আজকে করে দিতে বলবো নোটটা, টেক্সটটা আবার সবাই ভালো করে পড়ুন।
শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমার আওয়াজ কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। যাই হোক, আমি কম্পিউটারটা থেকে করাচ্ছিলাম। হ্যাঁ স্যার, ভালো লাগতেছিল না, এমন ভালো ক্লাসে যদি নেটওয়ার্ক চলে যায় খুব খারাপ লাগে স্যার। হ্যাঁ, অপেক্ষায় আমি এখন মোবাইল থেকে যুক্ত হয়েছি। হ্যাঁ স্যার, আশা করা অপেক্ষায় যায়। ছিলাম। হ্যাঁ হ্যাঁ, তো একটু ইন্টারাপশন হলো। যাই হোক, প্রযুক্তির কিছু তো লিমিটেশনও আছে, আমরা আবার আলোচনাটা এগিয়ে নিয়ে যাই, আশা করি প্রবলেম হওয়ার কথা নয়। স্যার 1 মিনিট একটু ওয়েট করবেন, আপনি আবার আনমিউট করে শুরু করবেন। হ্যাঁ বলুন। 1 মিনিট একটু ওয়েট করবেন স্যার। হ্যাঁ, ঠিক আছে। শুরু করুন স্যার, কন্টিনিউ করতে পারেন। ঠিক আছে। আচ্ছা, যেটা বলছিলাম মুক্তক নিয়ে, সেই ব্যাপারটায় আবার ফিরে আসি। আহ সেটা হচ্ছে যে গদ্য ছন্দ আর মুক্তকের মধ্যে মূল জায়গাটিকে আমাদের একটু বুঝে নিতে হবে, কেমন? এই জায়গাটাকে কেন্দ্র করে যে মূল প্রবণতা, সেই জায়গাটার ফলেই আমাদের একটা সমস্যা তৈরি হয়েছে। আগে বলি মুক্তক ব্যাপারটা কি। যেটা এক্ষুনি একজন ক্লাসটা কেটে যাওয়ার আগে যে প্রশ্ন নয়, চ্যাটে লিখেছিলেন ওই 12-14 মাত্রার ব্যাপারটা, সেটা মাথায় রাখতে বলেছিলাম এই কারণে যে মেঘনাদবধ কাব্যে বা মধুসূদনের যে অমিত্রাক্ষর ছন্দরূপ আমরা পড়েছিলাম, সেখানে খেয়াল করে দেখবেন তিনি ভাব অনুযায়ী জ্যোতি স্থাপনের ফলে আহ ওই পূর্ণ জ্যোতি লোপগুলো ঘটাতে ঘটাতে গেছিলেন না। এর ফলে যেটা মূল অবস্থা তৈরি হয়েছিল সেটা কি বলুন তো? সেটা হচ্ছে যে জ্যোতি স্থাপনের বন্ধন আর থাকলো, মানে আমাকে একটা লাইনের পর বা একটা পংক্তির পর পূর্ণজ্যোতি দিয়ে পংক্তিকে নির্দিষ্ট করে দিতে হবে, এই প্রবণতাটা আর থাকলো, এই মূল জায়গাটি আর থাকলো। তার মানে সোজা কথায় যদি আমি বলার চেষ্টা করি, জ্যোতি স্থাপনের বন্ধন থেকে মুক্তি ঘটে গেছিল অমিত্রাক্ষর ছন্দরূপ তৈরি হওয়ার সাথে সাথে। যখন থেকে মধুসূদন প্রত্যেক পংক্তির পর পূর্ণজ্যোতি দেওয়ার এই প্রবণতাটাকে তুলে দিয়ে ভাব যেখানে শেষ হচ্ছে, জ্যোতিকে সেই ভাবের সঙ্গে সামঞ্জস্য রেখে দেওয়া শুরু করলেন, মাঝখানের পূর্ণজ্যোতি লোকগুলো ঘটতে ঘটতে গেল, তখন থেকে জ্যোতি স্থাপনের বন্ধন থেকেও আমাদের প্রথম মুক্তি ঘটে গেল। এটা হলো প্রথম মুক্তি। প্রথম মুক্তিটা তাহলে কি? প্রথম মুক্তিটা হচ্ছে জ্যোতি স্থাপনের বন্ধন থেকে মুক্তি, মানে পংক্তি সীমা আমি আর নির্দিষ্ট করছি না, অমিত্রাক্ষর ছন্দরূপে যাই ছত্র তাই পংক্তি বলে ধরে নিচ্ছি, কারণ মাঝখানে অনেক জায়গায় পূর্ণজ্যোতি নেই। পূর্ণজ্যোতি না থাকলে কোনটা পংক্তি, কতটুকুনি তার পরিমাপ আমরা করতে পারবো না। এটা মধুসূদনের ক্ষেত্রে হয়েছিল, তাই তো? এরপর আরেকটা স্টেপ বেড়ে যাবে, এবং এই বেড়ে যাওয়াটা প্রথম রবীন্দ্রনাথের হাতেই সচেতন ভাবে হবে। তার আগে খুব অসচেতন ভাবে গিরিশচন্দ্রের নাটকের মধ্যে আমরা কিছু সংলাপ পাবো, যে সংলাপগুলোর মধ্যে প্রবণতাটা, দ্বিতীয় প্রকার মুক্তির প্রবণতাটা দেখতে পাচ্ছি। আগে বলি এই দ্বিতীয় প্রকার মুক্তিটা কি। এই দ্বিতীয় প্রকার মুক্তিটা বেসিক্যালি হচ্ছে এতক্ষণ পর্যন্ত যে জ্যোতি স্থাপনের বন্ধন, তার থেকে আমরা বেরিয়ে এসেছিলাম, এখন আর পংক্তি সীমারও বন্ধন থাকবে। পংক্তি সীমার বন্ধনের মুক্তি হলো দ্বিতীয় মুক্তি। প্রশ্ন হচ্ছে পংক্তি সীমার বন্ধন তাহলে কি? প্রথম মুক্তিটা যদি হয় জ্যোতি স্থাপনের থেকে, দ্বিতীয় মুক্তিটা হচ্ছে পংক্তি সীমা। এই পংক্তি সীমা কথাটার মানে কি? এক্ষুনি ওই 12 মাত্রা 14 মাত্রার কথা উঠছিল। আমরা এর আগে বলতে বলাকার আগে পর্যন্ত যে সমস্ত কবিতা পেতে পেতে যাচ্ছিলাম, সেই কবিতাগুলোতে ভাব অনুযায়ী জ্যোতি স্থাপন পাচ্ছিলাম। আমরা বসুন্ধরাতে পেয়ে গেছি, সোনারতরীতে পেয়ে গেছি, কিন্তু প্রত্যেকটা লাইনের একটা নির্দিষ্ট মাত্রা সংখ্যা ছিল। মানে ধরা যাক একটা স্তবকে 4টে লাইন আছে, প্রত্যেকটা লাইন মধ্যে একটা সামঞ্জস্য ছিল পংক্তি সীমার। প্রথম লাইনটা যদি হয় 14 মাত্রা, তারপরেরটাও 14, তারপরেরটাও 14, এইভাবে এগোচ্ছিল। বা প্রথমটা হয় 14, তারপরেরটা 12, তৃতীয়টা 14, তারপরেরটার 12, এই সামঞ্জস্যটা ছিল। এখন কি হবে? বলাকায় কি হবে? দেখতে পাবো রবীন্দ্রনাথ
এই পংক্তি সীমার বন্ধনটিকেও তুলে দেবেন। এই পংক্তি সীমার বন্ধনটিকেও তিনি এখন তুলে দেবেন। তুলে দিয়ে কি করবেন? কোন লাইনের টোটাল মাত্রা সংখ্যা হবে 6, তারপরেরটা হবে 4, তারপরেরটা হবে 8, পরেরটা হবে 12, এবং তার সাথে সাথে জ্যোতি স্থাপনে না, পংক্তি লঙ্ঘক নয় ইন্দ্রাণী, পংক্তি সীমা লঙ্ঘক। পংক্তি লঙ্ঘক মানে পূর্ণজ্যোতি লোক, পংক্তি সীমা লঙ্ঘক মানে একটা নির্দিষ্ট লাইনের টোটাল মাত্রা সমতাকে না রাখা, সীমাটাকে ভাঙা। প্রথম মুক্তি হচ্ছে জ্যোতি স্থাপনের বন্ধন, পংক্তি লোপের জায়গাটি, আর দ্বিতীয় মুক্তিটা হচ্ছে পংক্তি সীমার থেকে মুক্তি। একটা লাইন যে 14 মাত্রা, তার পরেরটিও 14ই হতে হচ্ছে, তার পরেরটিও 14 হতে হচ্ছে, কিংবা প্রথমটি 14, দ্বিতীয়টি 12, ডেফিনেটলি তৃতীয়টি 14, চতুর্থটি 12। এই সামঞ্জস্য থেকেও মুক্তি দিয়ে দিলেন রবীন্দ্রনাথ। এই সামঞ্জস্য থেকেও কিন্তু মুক্তি দিয়ে দিলেন আমাদের রবীন্দ্রনাথ। আমরা দেখতে পেলাম যে দুই প্রকার মুক্তিকে কেন্দ্র করে যে নতুন ছন্দরূপ সচেতনভাবে প্রথম বলাকায় প্রতিপন্ন করলেন আমাদের এই রবীন্দ্রনাথ, তার নাম হলো মুক্তক। কিন্তু মুক্তকের মধ্যে জ্যোতি স্থাপনের বন্ধন না থাকতে পারে, পংক্তি সীমার বন্ধন না থাকতে পারে, কিন্তু বেসিক্যালি সেই লাইনগুলো, মুক্তকের লাইনগুলো, মুক্তক ছন্দ রূপের লাইনগুলো, সেগুলো কিন্তু অবশ্যই একটা নির্দিষ্ট ছন্দ রীতিতেই লেখা হবে। অর্থাৎ দলবৃত্ত রীতির মুক্তক, মিশ্রবৃত্ত রীতির মুক্তক। আপনারা শুনতে পাচ্ছেন তো আমার কথা? আপনারা শুনতে পাচ্ছেন তো আমার কথা? ঠিক আছে। তার মানে দলবৃত্ত রীতির মুক্তক, মিশ্রবৃত্ত রীতির মুক্তক এবং কলাবৃত্ত রীতির মুক্তক। মুক্তকের ক্ষেত্রে দুটো মুক্তি, প্রথমটা জ্যোতি স্থাপনের থেকে, দ্বিতীয়টা পংক্তি সীমার থেকে। দুই মুক্তি মিলে মুক্তক ছন্দরূপ। কিন্তু আচ্ছা, মোবাইলে ভালো শোনা যাচ্ছে, বেশ। দুই মুক্তি মিলে মুক্তক ছন্দরূপ, এবং সেই মুক্তক ছন্দরূপটি হয় দলবৃত্ত রীতিতে লেখা হবে, নয় মিশ্রবৃত্ততে লেখা হবে, না হলে কলাবৃত্ততে লেখা হবে। একটা উদাহরণ দিই, আমার সাথে সাথেই তোমরা, হ্যাঁ, বেড়া ভাঙার ছন্দর এই নামটি নিয়ে একটু কনফিউশনও আছে, সেটা আমি আসছি পরে, যেহেতু উঠলো প্রসঙ্গ। আগে আমরা একটা লাইন লিখি। লেখো, সাধারণ তুমি সাধারণ তাই, সাধারণ তুমি সাধারণ তাই, প্রথম লাইন। পরের লাইন, অসাধারণের গানে, অসাধারণের গানে। পরের লাইন, উতলা হয়েও না তোমার, উতলা হয়েও না তোমার, যা কিছু স্বপ্ন সীমা টানো তার, যা কিছু স্বপ্ন সীমা টানো তার। এই চারটে লাইন একটু লেখো। সাধারণ তুমি সাধারণ তাই, অসাধারণের গানে, উতলা হয়েও না তোমার, যা কিছু স্বপ্ন সীমা টানো তার। এই চারটে লাইন লেখো। এবার দেখো, আমরা জ্যোতি দিই। সাধারণ তুমি সাধারণ তাই, প্রথম লাইন, 1 2 3 4 5, ডেফিনেটলি কলাবৃত্ত। 1 2 3 4 5 6, সাধারণ। 1 2 3 4
তাই 5-6। তাহলে কলাবৃত্ত রীতিতে রচিত হচ্ছে, প্রথম লাইনটা দেখেই বুঝে যাচ্ছি। 6 মাত্রার পূর্ণ পর্ব, পরের লাইনে এসো। অসাধারণের গানে, অসাধারণের 1 2 3 4 5 6 গানে অপূর্ণ পর্ব। নেক্সট, উতলা হয়ো না 1 2 3 4 5 6 হয়ো না তোমার 1 2 3 4 5 6। নেক্সট, যা কিছু স্বপ্ন 1 2 3 4 5 6 সীমা টানো তার 1 2 3 4 5 6। এবার দেখো, কলাবৃত্ত রীতিতে যে রচিত, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, তাই রাইট? কিন্তু এটা কেন মুক্তক? প্রথমটায় 12, তারপরেরটায় দেখো 8। প্রথমটায় 12, তারপরেরটায় 8, তারপরেরটায় আবার 12, তারপরেরটাতেও আবার 12। কিন্তু তারপর আমরা দেখতে পাবো বসুন্ধরার সন্ধানে শুধু 6। তার মানে এরপর আরো যে লাইনগুলো আছে, কোনোটা 6, কোনোটা 4, কোনোটা কেবল আবার 8। তার মানে আমি যে কথাটা বলছিলাম সেটা কি প্রমাণিত হচ্ছে? যে একটা নির্দিষ্ট রীতিতে রচিত, জ্যোতিগুলো লঙ্ঘন করতে করতে যাচ্ছেন, স্তবকের শেষে গিয়ে ভাবজ্যোতিতে বসাচ্ছেন, মাঝখানের গুলো কোনো পংক্তি সীমা নির্দিষ্ট করছেন না, প্রথম মুক্তি। আর দ্বিতীয় মুক্তি পংক্তি সীমাকেও নির্দিষ্ট করছেন না, অর্থাৎ এইটা আর এইটা বা বাকিগুলোর পরপর 14 থাকলে সবকটাই 14, বা 12 মানে পরেরটা 12, তার পরেরটা 12, মানে প্রত্যেকটাই 12। এই সীমাটাকেও আর নির্দিষ্ট রাখা হচ্ছে না মুক্তকে। লাইনগুলোর টোটাল মাত্রা হ্যাপাজার্ড হয়ে যাচ্ছে। কোনো লাইন 12, কোনো লাইন 6, কোনো লাইন 4, কোনো লাইন 8, এইভাবে এগোচ্ছে। একটা পূর্ণ জ্যোতিলোপ, দ্বিতীয়ত পংক্তি সীমা থেকেও মুক্তি। দুই মুক্তি মিলে মুক্তক, এবং সেটা ডেফিনেটলি একটা নির্দিষ্ট ছন্দ রীতি, যেমন এটা কলাবৃত্ত রীতিতে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে গদ্য ছন্দটা কি? মুক্তক না হয় এটা আমরা মোটামুটি বোঝার চেষ্টা করলাম, তাহলে গদ্য ছন্দ কি? এটাকে তো আমরা গদ্য ছন্দ বলতে পারি। গদ্য ছন্দের মধ্যে যেটি মূল তফাৎ মুক্তকের সঙ্গে, যার জন্য আমরা এই দুটো ছন্দ রূপকে গুলিয়ে ফেলি, সেটা হচ্ছে গদ্য ছন্দকে কোনো একটি ছন্দ রীতিতে আমরা মেলাতে পারবো না, সেই জন্যই তো নাম দিয়ে দেওয়া হয় গদ্য ছন্দ। কলাবৃত্ত রীতিতে আমি যদি গদ্য ছন্দ স্ক্যান করতে যাই, পর্ব সংখ্যা মিলবে না। একেবারে শেষে একটা লাইন আমরা পাবো, গোটা কবিতায় 4 মাত্রার শুধু একটা লাইন আছে, টোটাল 4, এরকমও লাইন পাবো। আমি তো সবকটা লাইন লিখি। তাহলে গদ্য ছন্দের ক্ষেত্রে আমরা দেখতে পাবো কোনো ছন্দ রীতি কাজ করবে না। আমরা বেসিক্যালি পর্বের সামঞ্জস্যই পাবো না। দলবৃত্ত রীতিতেও হবে না, কলাবৃত্ততেও হবে না, মিশ্রবৃত্ততেও হবে না। মুক্তকের মতো গদ্য ছন্দে পংক্তি জ্যোতিলোপও থাকবে, পংক্তি সীমার বন্ধন থেকেও মুক্তি থাকবে। মুক্তকে যে দুটো মুক্তি, গদ্য ছন্দেও সে দুটো মুক্তি। তফাৎ কি? গদ্য ছন্দকে যদি তুমি স্ক্যান করে দেখো যে কোন রীতিতে মেলাতে পারছো না, একটা লাইন স্ক্যান করেই বুঝতে পারবে, এক্ষুনি আমি দেখাবো। একটা লাইন স্ক্যান করেই বুঝে যাবে যে না, এটা দলবৃত্ত, মিশ্রবৃত্ত, কলাবৃত্ত, কোনো রীতিতেই আমি পর্বের সামঞ্জস্য করতে পারবো না। মুক্তক আর গদ্য ছন্দের মধ্যে মূল তফাৎটা দাঁড়িয়ে আছে এখানে। তুমি যদি ছন্দ রীতিতে একটা নির্দিষ্টতে স্ক্যান করে মাত্রা সমতা পর্বের বার করতে পারো, তাহলে সেটা মুক্তক। আর যদি মাত্রা সমতা পর্ব দেখাতে না পারো, সেটা ডেফিনেটলি গদ্য ছন্দ। গদ্য কবিতা আমরা জানি যেটা শেষে থাকে সেইটা আগে গুরুত্ব পায়। নাট্য কাব্য বললে কবিতা আগে, নাটক আগে। কাব্যনাট্য যখন আমি বলি, তখন কাব্যনাট্য কথাটা বললে কি দাঁড়াবে? নাটক আগে, নাটকের গুণ আগে, তারপর কাব্য। কাব্যনাট্য বললে নাটকের গুণ আগে, তারপর কাব্য। তেমনি ভাবে আমি যদি নাট্যকাব্য বলি,
তাহলে কবিতা আগে যায়, নাটক পরে যায়। তেমনি ভাবে যখন গদ্য কবিতা বলি, কবিতা আগে গদ্য পরে, কিন্তু সেটাও একটা কবিতাই, কিন্তু তার কোনো পর্বের সামঞ্জস্য নেই। মুক্তকে একটা পর্বের সামঞ্জস্য আছে, লাইনের পংক্তি সীমার সামঞ্জস্য নেই। লাইনের পংক্তি সীমার কোনো সামঞ্জস্য নেই। খেয়াল করে দেখো, কোনোটা 14, কোনোটা 8, কোনোটা 12, কোনোটা 4, কোনোটা 6, এরকম ভাবে পেতে পেতে যাবো। গদ্য ছন্দতেও এই দুটোই থাকবে, কিন্তু কোনো রীতি দিয়ে তুমি মেলাতে পারবে। যেমন একটা লাইন লিখেই ব্যাপারটা আরো পরিষ্কার হবে তোমাদের কাছে। এই দুটো জিনিস যদি আমরা বুঝে যাই না, আমরা মুক্তক আর গদ্য কবিতা এক করে দেব না। লাইনগুলো এলোমেলো হবে, কিন্তু সেটা কবিতা হবে কেন? এটাও তো প্রশ্ন, যে সাধারণ গদ্য আর গদ্য কবিতার মধ্যে তাহলে তফাৎ। এই লাইনটা লিখছি, এক্ষুনি পরিষ্কার হয়ে যায়। আমার সাথে সাথে লেখো, অচল অবরোধে আবদ্ধ পৃথিবী। প্রথম লাইনে লিখবে, একটু ছোট ছোট করে লিখবে, বড় লাইন আছে। অচল অবরোধে আবদ্ধ পৃথিবী একই লাইনে মেঘলোকে উধাও পৃথিবী। একই লাইনে মেঘলোকে উধাও পৃথিবী। এই লাইনটা লেখো প্রথমে। আমার জায়গা নেই বলে আমি শব্দটাকে একটু নিচে লিখেছি, পুরোটা এক লাইনে হবে। মেঘলোকে উধাও পৃথিবী, সরি, অচল অবরোধে আবদ্ধ পৃথিবী, মেঘলোকে উধাও পৃথিবী। একই লাইনে পুরোটা লিখবে। পরের লাইন লেখো, গিরিশৃঙ্গমালার মহৎ মৌনে। পরের লাইন, গিরিশৃঙ্গমালার মহৎ মৌনে। একই লাইনে ধ্যানমগ্না পৃথিবী। ধ্যানমগ্না পৃথিবী। প্রশ্ন হচ্ছে, কেন এটি মুক্তক নয় গদ্য কবিতা? প্রশ্ন হচ্ছে, এই দুটো লাইন কেন মুক্তক নয় গদ্য কবিতা? দেখো, আমি যখন এই কবিতাটা পাঠ করছি তখন একটা পর্ব বিভাজন কিন্তু করতে পারছি, মানে একটা জ্যোতি দিতে পারছি। কোথায় কোথায়? অচল অবরোধে আবদ্ধ পৃথিবী, মেঘলোকে উধাও পৃথিবী, গিরিশৃঙ্গমালার মহৎ মৌনে ধ্যানমগ্না পৃথিবী। আমি পর্ব তৈরি করতে পারছি। দেখো খেয়াল করো, গদ্য কবিতাতেও তুমি পর্ব তৈরি করতে পারো, কিন্তু এই পর্বগুলোর কি কোনো সমতা তোমরা বার করতে পারবে কোনো একটা ছন্দ রীতিতে? কোনো একটা ছন্দ রীতিতে এই পর্বগুলোর সমতা বেরোনো সম্ভব? তোমরা নিজেরাই দল বিভাজন করে বসিয়ে দেখো, না দলবৃত্ততে, না কলাবৃত্ততে, না মিশ্র বৃত্ততে, কোনোটাতেই সামঞ্জস্য পাবে না। তাই গদ্য কবিতার এহেন পর্বকে বলা হয় বাক পর্ব। গদ্য কবিতার এহেন পর্বকে বলা হয় বাক পর্ব, যা ইন জেনারেল কনভেনশনাল কবিতার পর্ব থেকে আলাদা। কবিতার পর্বের সামঞ্জস্যের নামই বাংলা ছন্দ। গদ্য কবিতার ক্ষেত্রে সেই পর্ব বিভাজন করতে পারবো, কিন্তু তার কোনো সামঞ্জস্য করতে পারবো না। যদি করতে পারি, এবং যদি লাইনগুলোর মধ্যে টোটাল মাত্রা সংখ্যার সমতা না থাকে, পূর্ণজ্যোতি লোপ থাকে, তাহলেই সেটা হবে মুক্তক। আর না হলে আমরা দেখেই বলে দিতে পারবো স্ক্যান করতে গিয়ে, যে প্রথমত তো এর কোনো পূর্ণজ্যোতির সীমা নেই, পংক্তি সীমাও বিভিন্ন রকম, কোনোটা বড় কোনোটা ছোট, কিন্তু স্ক্যান করার সময় গিয়ে পর্বের সামঞ্জস্য দেখতে পাচ্ছি না। তাই এটি গদ্য কবিতা। আমরা লিখে দিতাম ছোটবেলায়, যে কবিতাটা স্ক্যান করতে পারতাম না গদ্য ছন্দ বলে লিখে দিতাম না, এই কারণে। দ্বিতীয় প্রশ্নটা এখন গুরুতর হয়ে উঠছে, যে তাহলে সাধারণ গদ্য আর গদ্য কবিতার মধ্যে তফাৎ কি? একে আমি কেন কবিতা বলবো? আমি যদি পর্বের সামঞ্জস্য তৈরি করতে নাই পারি,
আমি তাহলে একে কবিতা কেন বলছি, ছন্দ কেন বলছি, গদ্য ছন্দ? খেয়াল করে দেখো, এই বাক পর্বগুলো সাধারণ গদ্যের মতো নয়। তুমি যখন সাধারণ গদ্য পাঠ করো, সেখানে পাংচুয়েশন অনুযায়ী যে পর্বগুলো তৈরি হয় সেগুলো কিন্তু এক একটা অর্থের সাপেক্ষের বিরতি অনুযায়ী। আর এইটা পাঠ করতে গিয়ে আমরা যে পর্ব তৈরি করছি তার মধ্যে একটা অদ্ভুত ধ্বনি সামঞ্জস্য আছে, একটা সুর তরঙ্গ আছে। সাধারণ গদ্যে এটা থাকে না। আমি সাধারণ গদ্যে এইভাবে পড়তেই পারবো না। অচল অবরোধে আবদ্ধ পৃথিবী, মেঘলোকে উধাও পৃথিবী, গিরিশৃঙ্গমালার মহতময়ী মৌনে ধ্যানমগ্না পৃথিবী। পারবো না, পারবো না। স্ক্যান করে দেখাবো, দেখো। অচল অবরোধে আবদ্ধ পৃথিবী, মেঘ লোকে উধাও পৃথিবী। দল বিভাজন করলাম, দেখেই দলবৃত্ত মিশ্রবৃত্ততে হবে না, কারণ দুটোরই 4 মাত্রার পূর্ণ পর্ব হয়। তাহলে কলাবৃত্ততে হতে পারতো, করে দেখি। রুদ্রদল সব 2, 1 2 3 4 5 6 7। প্রথমটা 7 এলো, তারপরেরটা 1 2 3 4 5 6 7, তারপরেরটাও 7 এলো, তারপরেরটা 1 2 3 4 5 6 7, তারপর 3। প্রথম লাইনটা কলাবৃত্ততে সুন্দর মিলে গেল তো। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6। না, তৃতীয়টাতে 6 হচ্ছে, তৃতীয়টাতে 6 হচ্ছে। দেখো, প্রথমটায় হলো 1 2 3 4 5 6 7, তারপরেরটাতে হলো 1 2 3 4 5 6 7, তারপরেরটাতে হচ্ছে 1 2 3 4 5 6। 6 হচ্ছে তো। মেঘ লোকে 1 2 3 4 উধাও 5 6। না, এটাও 7ই হচ্ছে। প্রথম লাইনে 7ই হচ্ছে বাবা। প্রথম লাইনটা সুন্দর মিলেছে। প্রথম লাইনটা খুব আশ্চর্যজনক ভাবে 3টে 7। প্রথম লাইনটা খুব আশ্চর্যজনক ভাবে 3টে 7 একটা 3। পরের লাইনটায় যাই এবার। পরের লাইনটা যদি দেখি হচ্ছে, তাহলে বুঝতে পারবো এটা মুক্তক হতে পারে, কিন্তু হবে না। গিরি শৃঙ্গমালার, এটা কত হচ্ছে? 1 2 3 4 5 6 7 8। এটা হয়ে যাচ্ছে 8, এটা হয়ে যাচ্ছে 8। তারপরেরটা মহৎ মৌনে 1 2 3 4 5, এটা হয়ে যাচ্ছে 5। তারপর ধ্যানমগ্না 1 2 3 4 5 পৃথিবী, এটা তো 3ই থাকছে। পরেরটা দেখো, প্রথম লাইন 7 7 7 3, তারপরেরটায় 8 5 5 3। পর্বের সামঞ্জস্য হলো? পর্বের সামঞ্জস্য হলো? হলো না। এই পর্বের স্যার আপনার মাইকটা মিউট হয়ে গিয়েছে। আমি তো করিনি বাবা, কে মিউট করে দিচ্ছে বারবার? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে এখন। তাহলে গদ্য কবিতার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই পর্বের সামঞ্জস্যটা নেই। গদ্যের ক্ষেত্রে ভাবজ্যোতি প্রধান। এখানেও আমরা দেখতে পাবো কোনো পংক্তি সীমা বা পংক্তি নির্ধারণের চেষ্টা নেই। মুক্তকেও থাকে না। কিন্তু যেটা বেসিক্যালি এখানে হচ্ছে, পর্বের সামঞ্জস্যটাও নেই। কোনো ছন্দ রীতিতেই তুমি মেলাতে পারবে না। এটাই মুক্তক আর গদ্য কবিতার মধ্যে প্রধান তফাৎ। আজকের আমাদের আলোচনাটা এখানে শেষ করতে হবে, কিন্তু তোমাদের একটু প্রশ্ন নিয়ে নাও এক এক করে। উচ্চারণটা কি ধ্যান হবে না ধ্যান হবে? হ্যাঁ বলো। ধ্যান মগ্না যে শব্দটা রয়েছে, ওটা ধ্যান উচ্চারণটা কি ধ্যান হবে না ধ্যানও হবে? না, এখানে ধ্যানও করেই উচ্চারণটা করছেন। মানে ধ্যান করলে তুমি রুদ্রদল বলতে পারো, না হলে ধ্যানও করলে দুটো মুক্তদল বলতে পারো, যে কোনো একটা করলেই হবে। আমরা করছি ধ্যানও মগ্না। আচ্ছা, একজন একজন করে, আমি একটু হোস্টকে বলবো যারা হাত তুলছে তাদের নাম ডেকে নিয়ে একটু একজন একজন করে প্রশ্নটা নিতে। স্যার বলছি, মৌনাটা একটা রুদ্ধ একটা মুক্ত হবে না? বলো। মৌনা বলে যেটা আছে না, সেটা প্রথমটা রুদ্ধ তারপরটা মুক্ত হবে না? মৌনাটা
ময়ে ও বলছে মৌনে আছে, গিরি শৃঙ্গবালা প্রথমটা হচ্ছে রুদ্ধ, মৌনে প্রথমটা রুদ্ধ, তারপরে তাহলে আপনি আপনি মুক্তটার মাত্রা বাড়ছে তো? দেখে নাও আমি কি করেছি। ও ছয়- মৌনেটা আমি ছটা হচ্ছে। মুক্ত রেখেছি, ওটা 6 হবে। হ্যাঁ গো ঠিক ধরেছো, থ্যাংক ইউ। ওটা আমি মুক্ত রেখে দিয়েছি ভুল করে, এটা 2 হবে। এইটা তো ঠিক বলেছো, এটা 6 হবে। পৃথিবী হ্যাঁ, স্যার। তিনটে মুক্ত, পৃথিবীতে তিনটেই মুক্ত না প্রিটা বুদ্ধ হবে? তিনটেই মুক্ত, পৃথিবী তিনটেই মুক্ত, কোনোটাতেই আশ্রিত ধ্বনি নেই। আচ্ছা প্রিটা তাহলে মুক্ত হবে। এক এক করে বলো বাবা, এক এক করে বলো। গিরি শৃঙ্গটা গিরি শৃঙ্গ, গিরি দুটো মুক্ত, শৃঙ্গ রুদ্ধ, গো মুক্ত। গিরি শৃঙ্গ মালার, গিরি শৃঙ্গ মালার, মুক্ত মুক্ত রুদ্ধ, মুক্ত মুক্ত রুদ্ধ। স্যার ধ্যাটা মুক্তদল, ধয় যা ফালা আকার। হ্যাঁ ওটা মুক্তই হবে। ঠিক আছে। মৌটা রুদ্র কেন হলো? মৌ হচ্ছে, ওটা হচ্ছে যৌগিক স্বর, ডিপথং, ডিপথং যৌগিক স্বর সবসময় রুদ্ধদল। স্যার একটা ধ্যান প্রশ্ন করবো? না উচ্চারণ করে ধ্যান উচ্চারণ করে তাহলে কি রুদ্ধ দেওয়া যাবে? হ্যাঁ কিন্তু এখানে ধ্যানটাই উচ্চারণ করছি, দুটোই মুক্ত করাটা ভালো। ধ্যান ও মগ্না, ধ্যান মগ্না বলি না, তাই না? স্যার স্যার বলছি মেঘলোকে হবে না? মেঘলোকে, মেঘলোকে 4টে মুক্ত, বা তুমি যদি বলো মেঘলোকে, একটা রুদ্ধ দুটো মুক্ত। মেঘলোকেও বলতে পারো, মেঘলোকে বলতে পারো, কিন্তু ধ্যান মগ্নটা যাচ্ছে না, ধ্যান ও মগ্নটাই বলি সাধারণভাবে। স্যার গিরি শৃঙ্গমালা 7টা হচ্ছে। দেখে নাও, গিরি শৃং, শৃং মানে হচ্ছে রুদ্ধ, 1 2 3 4 5 6 7 8, র আছে তো, মালার আছে তো, 8টাই হবে। স্যার ধ্যানটা দয়ে জ ফেলা আকারটা সবসময় মুক্তই হয়। ধয়ে জ ফেলা আকার যেটা বললেন ওটা হ্যাঁ ওটা এখানে সবসময় মুক্ত এটা হবে তো? তোমার এখানে আমরা মুক্ত দল হিসেবেই গ্রহণ করব, এখানে মৌলিক স্বরধ্বনির ধরবো। ওরকম কোনো আলাদা ব্যাপার। ধ্যা মানে তোমার কোনো আশ্রিত ধ্বনি নেই, মুক্ত দল। সবসময় আচ্ছা সবসময় মুক্ত হবে, ওকে হ্যাঁ স্যার। হ্যাঁ। স্যার মহৎ মৌনটা আরেকবার বলে দিন না, মাত্রা বর্গটা বুঝতে পারছি না। মহৎ, ম মুক্ত হত রুদ্ধ, ম মুক্ত হত রুদ্ধ। মৌনে, মৌয়ে ঔকার আছে, ঔকার হলো ডিপথং বা যৌগিক স্বর, যৌগিক স্বর থাকলে অলওয়েজ রুদ্ধ। স্যার বলছি চরণ আর লাইন কি এক, মানে কবিতায় যেমন এগুলো বাবা আগে আমি সব পরিষ্কার ভাবে বলে দিয়েছি, একটু আগের রেকর্ড গুলো দেখো, সব স্যার, পরিষ্কার ভাবে বলা আছে। না না মানে লাইনের সাথে চরণ কি এক, মানে ওই যে যেমন না, লাইন মানে ছত্র, চরণ মানে পদ, আর পূর্ণজ্যোতি দ্বারা নির্দিষ্ট অংশ হলো পঙ্ক্তি। যেমন ধরুন অবনী বাড়ি আছো, 3টে স্তবক বলা হয় 12টা চরণ, কিন্তু তাহলে 12টা লাইন আছে, কিন্তু 12টা চরণ আর লাইন তাহলে ভুল একই বলা তো হয়, মানে? ভুল বলা হয়। আমরা এখনো অব্দি অমূল্য ধনকে মাথায় রেখে ভুল বুঝি। চরণ আচ্ছা। মানে হচ্ছে পদ যেটা অর্ধজ্যোতি নির্দিষ্ট করে, পঙ্ক্তি মানে পূর্ণজ্যোতি নির্দিষ্ট অংশ, আর ছত্র হ্যাঁ। হচ্ছে লাইন। হ্যাঁ আমরা স্যার কবিতায় বলছি ওরকমই তো করা হয়, স্যার, সবকটা লাইন একটা একটা করে চরণ ধরে ওইটাই মানে পরীক্ষা যেমন প্রশ্ন আসে কতগুলো চরণ, আমরা কি করি লাইন গুলো ধরে বলে দিই যে এই কটা চরণ। ভুল করি আমরা। এইভাবেই তো চলে আসছে, তাহলে কি আমরা এইভাবেই চলে করবো? আসছে, এই মিথটাই আমরা ভেঙেছি। এরকম প্রশ্ন দেওয়ার প্রবণতা এখন নেটে কমে গেছে, পিএসসির ক্ষেত্রে এই প্রশ্নগুলো দেয়। কবিতায় টোটাল কটা লাইন সংখ্যা আছে? দিলে তাহলে ওরকমই বলবো, যেমন চলে আসছে তাই বলতে হবে। হ্যাঁ ওটা আর কিছু করার নেই, যিনি প্রশ্নকর্তা তিনি না জেনে করছেন, আমাদের উত্তরটা ওইভাবেই দিতে হবে, কিছু করার নেই। ঠিক আছে স্যার। স্যার স্যার একটা বলছি প্রশ্ন স্যার ছিল। একজন স্যার আমি বলছি যে আপনি বলেন। প্রত্ন রীতিটা, ওই প্রত্ন রীতিটা 3টে রীতিতেই তো হয়, মানে প্রত্ন দলবৃত্ত হবে, প্রত্ন কলাবৃত্ত আরে হবে, না প্রত্ন না না না, শুধু শোনা যাচ্ছে না। শুধু কলাবৃত্ততে হয়, প্রত্ন কলাবৃত্ত, দলবৃত্ত মিশ্রবৃত্ততে হয় না। আচ্ছা স্যার ঠিক আছে, ওর নামটাই তো কলাবৃত্ত না? এক্স্যাক্টলি। স্যার যারা হাত তুলেছে ওদেরকে বলুন না। স্যার প্রত্ন কলাবৃত্ত, স্যার একটা প্রশ্ন ছিল স্যার। পৈঠ প হস্যই আছে, তো ওটা হস্যই তো লাস্টে আছে, তাহলে ওটা রুদ্ধ কেন? কোনটা কোনটা?
পৈঠ প হস্যই ঠয়কার। তো এই ওকারটাকে আমরা প্রত্নকলা এখানে দীর্ঘস্বর হিসেবে ধরছি, তাই দীর্ঘস্বর ওকারটা হলে না, রুদ্ধদল পই হবে। পই প হস্যইটা। ওটা তো রুদ্ধদল। প যদি শুধু থাকতো তাহলে হ্যাঁ। মুক্ত দল হতো, ওইটা এসে তো আশ্রিত ধ্বনি হয়ে গেল, রুদ্ধদল। ও থ্যাংক ইউ। মুক্তক তিনটে রীতিতেই হবে। বলো। স্যার বিলম্বিত লয় আর ধীর লয়, একটা প্রশ্ন ছিল মক টেস্টে যে মক টেস্টের প্রশ্ন আমাকে এখানে করলে আমার একটু মানে দেখে বলতে হবে। আপনি প্রশ্নটা বলুন, আমি শুনছি। হ্যাঁ বলছি, যেমন ছিল যে কলাবৃত্তটা ধীর লয় না মানিত স্যার বিলম্বিত রুদ্ধদল, লয়। আর স্যার হস্তস্বর মানে কি হবে? বলছি সবাই কথা বিলম্বিত বললে আমি কিচ্ছু শুনতে পাবো না বাবা, একজন একজন করে প্লিজ। আমি হ্যাঁ, হোস্টকে অনুরোধ করব, হোস্ট হ্যাঁ, কি স্যার, আছেন বলছি। কি নাম স্যার ধরে এক এক করে প্রশ্ন করুন, আপনারা এক এক করে প্রশ্ন করুন না। স্যার আমি তো বলছিলাম, সত্যি তাহলে আমি কথাটা কমপ্লিট করিনি। হ্যাঁ, আপনি আমি কমপ্লিট বলছি। করুন, আপনি কমপ্লিট করুন। হ্যাঁ স্যার বলছি, প্রশ্ন ছিল যে ধীর লয় না বিলম্বিত লয়, মানে কলাবৃত্তটা। এবার আমি তো ধীর লয় করেছি, কারণ আমি তো জানি না লয়টা বিলম্বিত বা ধীরটা কি লয়, কিন্তু উত্তরে হচ্ছে ওটা বিলম্বিত লয় বলেছে। তাহলে স্যার বিলম্বিত আপনি তো কলাবৃত্তে তো বিলম্বিত। মানে আপনি কি পরে আবার লয়টা বোঝাবেন, তখন আমরা বুঝে যাবো লয় যে বোঝানোর বিলম্বিত- কিছু নেই, দলবৃত্ত দ্রুত, মিশ্রবৃত্ত একেবারে ধীর, কলাবৃত্ত বিলম্বিত বা মধ্যম। আচ্ছা, মিশ্রবৃত্ত ধীর। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। কিন্তু স্যার এই বিষয়ে এই লয়ের এটাই একমাত্র নয়, দলবৃত্ত রীতিতে আমরা ধীর লয়ের কবিতাও পাই। আমি যেটা বলেছিলাম, লয়কে মাথায় রেখে আমরা কবিতা স্ক্যান কখনো করব না, কারণ এর প্রচুর ব্যতিক্রম আছে। লয়টাকে জাস্ট জানার জন্য একটা প্রবণতা, এটা বলেছিলাম। হ্যাঁ স্যার বলছি যে দীর্ঘ স্যার প্রশ্ন ছিল স্যার, বলো। তাহলে কি ধরবো স্যার? করবো স্যার? হ্যাঁ আপনি বলুন কি। আমি কারোর নাম দেখতে পাচ্ছি না, প্লিজ। আমি মোবাইল থেকে করাচ্ছি, তো আপনি বলুন। হ্যাঁ কি বলছেন? হ্যাঁ স্যার, বলছি যে প্রবোধচন্দ্র সেন মিশ্রবৃত্তের লয় বলেছেন ধীর বা বিলম্বিত। আমি এখানে অমূল্যধন মুখোপাধ্যায় নিয়ে একটু গোলমাল আছে। হ্যাঁ এই শব্দটা নিয়ে আপনার কাছে আমার প্রশ্ন ছিল। প্রবোধচন্দ্র সেন বলছেন ধীর বা বিলম্বিত মিশ্রবৃত্ত। অমূল্যধন কলাবৃত্তের লয় বলছেন বিলম্বিত। এই বিলম্বিত শব্দটা নিয়ে আমার কনফিউশন হচ্ছে। বিলম্বিত আমি আপনাকে বলে দিচ্ছি, এক্সাক্ট মিনিং হওয়া উচিত মধ্যম। বিলম্বিত মানে মধ্যম, যেটা কলাবৃত্ত। মধ্যম কলাবৃত্ত। তাহলে প্রশ্ন যদি এরকম হয় যে মিশ্রবৃত্তের লয়, সেটা আমি কি বিলম্বিত বলতে পারবো? কারণ প্রবোধচন্দ্র সেন ধীর বলাটাই সুস্থ হবে। এবার প্রশ্নকর্তা যদি ভাষাটা বুঝে উত্তর করতে হবে, তখন আমাকে একটু ডিপ্লোম্যাটিক হতে হবে যে প্রশ্নকর্তা কোন মাথায় রেখে করেছে, যে অমূল্যধন মাথায় রেখে না প্রবোধচন্দ্র। ওটা পড়লে আমি বুঝতে পারবো, সেই মতো উত্তর দেবো। কিন্তু সঠিক হওয়া উচিত, কি করে বোঝা যাবে? ভাষা দেখে বুঝতে হবে যে যদি প্রশ্নকর্তা এইভাবে লেখেন, যদি বিলম্বিত কথাটা উনি ব্যবহার করেন এবং তার সাথে ধীর যুক্ত করে দেন, তার মানে বুঝতে হবে উনি ধীর অর্থেই বিলম্বিত করছে। তাহলে আমরা দুটো শব্দই থাকবে, ধীর বা বিলম্বিত, দুটো শব্দই থাকবে। কিন্তু সাধারণত আমরা কলাবৃত্ত বিলম্বিত বলবো। এক্স্যাক্টলি। আর বলছিলাম একটা স্পেশাল, পয়রায় কি অন্তমিল আবশ্যিক? না, পয়ারের তো ওই অন্তমিলটাই তো তুলে দিলেন। সাধারণভাবে কনভেনশনাল পয়ারে মধুসূদনের আগে পর্যন্ত আবশ্যিক ছিল। ও, মধুসূদনের আগে পর্যন্ত আবশ্যক ছিল, ঠিক আছে। উনি তো ওটাই তুলে দিলেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা, শামিরুল ইসলামের আগে পর্যন্ত সকলের কি প্রশ্ন করা হয়ে গেছে? স্যার আমার একটা প্রশ্ন ছিল। কারোই হয়নি। স্যার যেটা প্রশ্ন বোঝালেন, আমি কারোর কোনো প্রশ্ন আজকে নেব না। আপনারা তো আমার লাস্ট প্রশ্ন। আমি কোনো প্রশ্নই নেব না। স্যার আমার লাস্ট প্রশ্নটা নেবেন। কেন এখানে হ্যান্ড রেজ অনুযায়ী পরপর কোশ্চেনটা